পাঠ হচ্ছে বিবর্তন বা কি ব্যক্তি, অভিব্যক্তি। বিবর্তন একটা ইংরেজি নাম আছে ইভলিউশন। নাম কি স্যার? ইভলিউশন। এখন ফার্স্টে বিবর্তন পড়ানোর আগে আমি সহজ কথা একটা কথা বললা দিই স্যার। বিবর্তনের মধ্যে এরকম আলোচনা আছে যে ওই যে নাম শুনছেন আমাদের জাতির পিতা কে বলি? জাতির জনক কয় না, বলে না, কারে বলে? বঙ্গবন্ধুরে তো বলে না, তা না ওই যে স্লোগান কিছুদিন আগে একটা শোনো নাই, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কি ঘোড়ার ডিম, এরকম একটা স্লোগান ছিল, কথা বুঝতে পারতেছ? তো এরকম আর কি। তো ঠিক একইভাবে এই যে বিবর্তন যে চ্যাপ্টারটা, এটার মধ্যে মারাত্মক কিছু উল্টাপাল্টা কথাবার্তা আছে। যেমন এখানে বলছে আমরা নাকি বানর থেকে আসছি, শুনছো এরকম কথাবার্তা? শুনছো না? তো আমার কথা হইতেছে স্যার, আমি আবার বলতেছি মানে 3টা স্তর। ওকে, কি কি? যদি তুমি কোনো কাজ দেখো, অন্যায় দেখো, তাহলে ফার্স্টে হচ্ছে তোমার এই হাত দিয়ে বাধা দিতে হবে। কি করতে হবে? যদি ওইটা না পারো মুখ দিয়ে বাধা দিতে হবে। যদি ওইটাও না পারো অন্তরে কি করতে হবে? ঘৃণা করতে হবে। ওইটা হচ্ছে একদম সর্বনিম্ন স্তর। তুমি যদি এটাও না করতে পারো তাহলে তুমি মনে করো তোমার আসলে ইমান এতটা দুর্বল, নাই বলতে পারলে হলো। আর আরেকটা হচ্ছে পাপ কাজ করা আর পাপ কাজের প্রশ্রয় দেওয়া আরেক জিনিস। তুমি পাপ করতেছো, তোমার মনের মধ্যে আসতেছে না যে আমি পাপ করতেছি, তোমার কাছে মনে হয় না আমি ঠিকই করতেছি। আরেকজনে পাপ করতেছে বাট ওর কাছে বুঝতেছে আসলে আমি কি পাপ করি, আমার কাছে মনে হয় এটা ভুল কিন্তু আমি ছাড়তে পারতেছি না। আরেকজন তো একদম পুরো হুজুর, কথা বুঝতে পারতেছ, যে হুজুর ও তো পাপ করেই না, ও তো এটার ঘৃণাই করে। তোমার অন্তত তুমি যদি একদম ভালোটার মধ্যে না থাকতে পারো, অন্তত দ্বিতীয়টার মধ্যে হইলেও থাকো যে আমি পাপ করতেছি, বুঝতেছি যে আসলে আমার পাপ হইতেছে, ছাড়ার চেষ্টা করি। এখন তুমি যদি মনে করো আমি পাপ করতেছি আবার বলো না এটাই ঠিক, তাহলে তোমার মতো জঘন্য মানুষ তার হয় না। একেবারে বিবর্তন বিবর্তন স্যার আমরা মাইন্ডকে সিপাই পড়া পড়তেছি, সহজ কথায় না, আমার সিলেবাসে আমার পড়তে হবে, রিটেন পরীক্ষা এমসিকিউ আসলে আমার দাগাইতে হবে, ওই হিসেবে পড়তেছি। বাট এটা বিশ্বাস করা যাবে না, কথা বুঝতে পারতেছ? বিশ্বাস করলে স্যার ইমান থাকবে না। পরে তুমি এখানে পড়বা, পড়ে এটা পরবর্তীতে যখন তোমার মানে হাসরের মতন দাঁড় করাবে, কবা আমি কিছু জানি না, জনি স্যারে পড়াইছে জন্য আমি পড়ছি, হ্যাঁ, সবাই আমার উপর দুঃসাবাই দিবা। এটা ভুলও করা যাবে না। বিবর্তন আমি পড়াবো, তুমি পড়বা, মানে জাস্ট পরীক্ষার জন্য পড়বা, এটা ভুলও বিশ্বাস করা যাবে না। ক্লিয়ার কথা? মনে থাকে যেন। ওকে, বিবর্তনের ধারণা, কিসের ধারণা স্যার? বিবর্তনের ধারণা। তো বলছে যে বিশাল এই পৃথিবীর বুকে দেখাইও না, বিভিন্ন ধরনের যে সকল উদ্ভিদ আর প্রাণী আছে তারা নাকি ইতিপূর্বে যে একটা সরল জীব থেকে আসছে, মানে এক জীব থেকে নাকি সবাই জন্ম হয়েছে, এরকম কথাবার্তা, বুঝতে পারতেছ? মানে একটা আদি জীব ছিল, ওইটাই নাকি চেঞ্জ হয়ে 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 সব জীব আসছে। মানে আমরাও নাকি কোনো একটা আদি জীব থেকে আসছি, আমরা ডিরেক্ট মানুষ হিসেবে আসিনি, ওইরকম। যাই হোক, এবার আসো, এগুলো প্রমাণ টমাণ দিছে। আমার কথা হইতেছে স্যার আমি যেটা বিশ্বাস করবো এটা আমার 1000 প্রমাণ দিলে লাভ হবে না, ওনার প্রমাণের ছাই, কথা বুঝতে পারতেছ? যতই প্রমাণ দেখ না কেন। তো এখানে আসো, ফার্স্টে যে ভুলটা সবচেয়ে আমরা মানে ধোকাটা খাই, ডারউইন নাম শুনছো না? ডারউইন, তোমরা সবাই বিবর্তন নামটা শুনলে মনে হয় যে বিবর্তনের জনক ডারউইন, তাই না? ফার্স্টে এসে এখানে একটা ভুল কথা আছে, মানে আমার কাছে নিজের কাছে ভুল মনে হয়। আমি গুগলে যে সার্চ দিয়েছি ওখানেও দেখলাম যে ডারউইনই লেখছে, কথা বুঝতে পারছো? কিন্তু এখানে এসে ফার্স্টে লেখছে যে এম্পেডোক্লিস, ওনাকে বলা হয় বিবর্তনের জনক। বাট ওনারা একটা ভূমিকা পর্যন্ত এই চ্যাপ্টার আমি পড়বো, ওনার নাম আর দ্বিতীয় একবারও আসবে না। অথচ ডারউইন আর ল্যামার্কের নাম বারবার আসবে বিবর্তন পড়তে গেলে। এখন আমার বই দিয়েছে, আমার তো কিছু করার নাই, আমার এটাই শিখতে হবে, কথা বুঝতে পারতেছো? তাহলে 5 স্টার দিয়ে রাখো, এটা ভুল করো না। বিবর্তনের জনককে এম্পেডোক্লিস। কি ডুক্লিস? আচ্ছা, তারপরে আসো, এখানে কিছু কথাবার্তা লাগছে না, হুদা এগুলো দেখানো লাগবে না। দেন চলে আসো বিবর্তন। বিবর্তন শব্দের অর্থ এটা কই গেল? এটা পাই নাই আমরা, নিচে আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাই খুঁজতেছিলাম। তো এই যে বিবর্তন আছে না, বিবর্তন শব্দটা ইংরেজি শব্দটা একটা ইভলিউশন, বাট এটা আসলে ইংরেজি শব্দ থেকে আসে না, এটা আসছে একটা লেটিন শব্দ থেকে। গোল দাগ দাও, লেটিনের পাশে স্টার দাও। তাহলে বিবর্তন কোন শব্দ থেকে আসছে স্যার? লেটিন শব্দ। এবং লেটিন কোন শব্দ থেকে? দাগ দাও ইভলভেয়ার, এটার পাশে স্টার দাও। তাহলে বিবর্তন শব্দটা আসছে লেটিন ইভলভেয়ার শব্দ থেকে, আর এটার ইংরেজি শব্দ হচ্ছে ইভলিউশন। কি ইভলিউশন? ইভলিউশন। আচ্ছা, এখন এটা মানে আমাদের বাংলা অর্থ কি? এটার বাংলা অর্থ হচ্ছে বিকশিত হওয়া। কি হওয়া স্যার? এই যে ছোট বাচ্চারা বিকশিত হয়ে বড় হয় না, চেঞ্জ হয়, চেঞ্জ হওয়া সহজ কথায়। বা আরেকটা নাম আছে, ডাক দাও ধীরে ধীরে উন্মুক্ত হওয়া। মানে তোমার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, এটা হঠাৎ করে প্রকাশ পায় না, ধীরে ধীরে প্রকাশ পাইছে, কথা বুঝতে পারতেছো? ওইটাই তো ইভলভেয়ার অথবা ইভলিউশন শব্দের অর্থ কি? বিকশিত হওয়া অথবা ধীরে ধীরে উন্মুক্ত হওয়া। এটাকে ন্যামসিকিতে দিয়ে দেয়। এখন স্যার ইভলিউশন কাকে বলে একটু ব্র্যাকেট দিয়ে ফেলো দিছো। কি বলছে দেখো, পূর্ব থেকে বিদ্যমান এমন সরল জীব, সরল জীব ছিল কোনো জটিল। এখন দেখো যত উন্নত হইতেছে পৃথিবী, যত আগাইতেছে তত নতুন নতুন জীব পাওয়া যাইতেছে, আবিষ্কার হইতেছে। আগে ছিল বাট আবিষ্কার হইতেছে নতুন করে। তো এইসব জীবের মধ্যে দেখা যাচ্ছে আমরা শ্রেণীবিন্যাস করছিলাম, প্রাণী শ্রেণীবিন্যাস পরিপারা থেকে একাইনোটার মাটা। পরিপারা ছিল কি? একটু অনুন্নত সরল। যত উপরে দিয়ে গেছো এই একাইনোটার মাটা কড্ডাটা আত্মপোটা দিয়ে গেছে তত উন্নত হয়েছে। একেবারে বলছে পূর্ব থেকে বিদ্যমান সরল জীবগুলা পরিবেশের অনুকূলতা রক্ষা করবে,
দেখা যাচ্ছে পৃথিবীর মধ্যে বিভিন্ন সময় দেখা গেছে তুষার ঝড়, তারপরে মরুজ পরিবেশ, এরপর হচ্ছে বরফ অঞ্চল সৃষ্টি হয়েছে, অনেক সময় খাবার পাইছে না, এরকম প্রতিকূলতা আসে না? তো প্রতিকূলতা সাথে যুদ্ধ করতে গিয়ে মানে অনুকূলতা রক্ষা করতে গিয়ে জীবের মধ্যে পরিবর্তন হয়। কি হয় স্যার? ধরো হঠাৎ করে তুমি এখন যে ফ্যামিলিতে বসবাস করতেছো, খুব ভালোভাবে বসবাস করতে পারতেছো, হঠাৎ করে তোমার বাবার বিজনেসে ধস নামলো। তোমার বাবার আগে তখন ইনকাম ছিল 5 লাখ, এখন হঠাৎ করে এটা 50,000 নেমে আসছে। তা আগে 5 লাখে তুমি যেমন খরচ করতা, এখন যদি তুমি সেটার সাথে আগের মত 5 লাখে ধরো তুমি 1 লাখ খরচ করতা, এখন যদি তুমি 50,000-এর মধ্যে তোমার ডিমান্ড 1 লাখে থাকে, তোমার কাছে কি মনে হয় এই ফ্যামিলির স্টেবিলিটি থাকবে? ফ্যামিলি টিকবে? তা তোমার মধ্যে ওই ক্ষমতা থাকতে হবে যে আমার পরিবর্তন করার ক্ষমতা থাকতে হবে। এই পরিবর্তন করার ক্ষমতা না থাকলে, এটার বলে অভিযোজন ক্ষমতা, এটা যদি না থাকে তুমি জীবন টিকতে পারো না পরিবেশের সাথে। অভিযোজন ক্ষমতা থাকতে হবে। আমি একদম সত্য কথা, আমার অভিযোজন ক্ষমতা প্রচন্ড প্রচন্ড মানে মারাত্মক, নিজের পরিবর্তন করে নিতে পারি। ফর এক্সাম্পল এসএসসির পরে কয় মাস সময়? 4 মাস। ওই 4 মাস আমি কিচ্ছু করি নাই। তোমরা অনেকেই এখানে পড়াশোনা শুরু করছো এসএসসির পরে, আমি কিছুই করি নাই। আমি বসে বসে কি করতাম? রাস্তাঘাটে ঘুরতাম আর রাস্তাঘাটে বসে বসে টিভি দেখতাম খালি। আমার মা বলছে আমার পোলা শেষ, আমার পোলার আমি আর পাবো না। যেদিন থেকে কলেজ লাইফ শুরু হয়েছে ওই দিনে আমার ঘরে এসে ঢুকছি, ঘর থেকে আর বাইরে হয়নি। এরকম পরিবর্তন করার ক্ষমতা তোমার থাকতে হবে। একটা কোনো একটা ভুল কাজ করছো, ওটা থেকে আবার ব্যাক করতে হবে। ওইরকম ক্ষমতা না থাকলে বিপদে পড়বা। তো এটাই বলছি যে এই অনুকূলতা রক্ষাকল্পে ধীর গতিতে জীবের দেহের মধ্যে পরিবর্তন ঘটে। কি ঘটে স্যার? পরিবর্তন ঘটতে ঘটতে হঠাৎ করে জীবটাই চেঞ্জ হয়ে যায়, জীবটা রূপান্তরিত হয়ে যায়, নতুন জীব নাকি চলে আসে। আর এই পরিবর্তনকে বলা হয় জৈব বিবর্তন বা কি ব্যক্তি। তার মানে পরিবেশের সাথে অনুকূলতা রক্ষা করতে গিয়ে জীবের দেহের মধ্যে পরিবর্তন হয়, পরিবর্তনের মাধ্যমে নতুন জীব সৃষ্টি হয়, এটা আমরা কি বলি? ইভলিউশন। আচ্ছা, তো ইভলিউশনের বা বিবর্তনের জনক কাকে বললাম স্যার? এম্পেডোক্লিস। এবার আসো বিবর্তনের ধাপ। বিবর্তনের ধাপ, তো বিবর্তনের 3টা ধাপ হয়। 3টা ধাপ শব্দটা দেখতো, কয়টা ধাপ স্যার? 3টা। 1 নাম্বার পয়েন্ট গোল দাগ দাও মাইক্রো বিবর্তন, 2 নাম্বার পয়েন্ট গোল দাগ দাও ম্যাক্রো বিবর্তন, তারপরে আসো 3 নাম্বার পয়েন্ট আরেকটা আছে মেগা পরিবর্তন। কি পরিবর্তন স্যার? মেগা, মেদা না মেগা। আচ্ছা, তাহলে কি বললাম? মাইক্রো। মাইক্রো শব্দের অর্থ কি স্যার? ছোট। আর ম্যাক্রো শব্দের অর্থ কি স্যার? বড়। মেগা মানে আরো বড়। কথা বুঝতে পারতেছো? তো মাইক্রো বিবর্তন মানে ওই রকম পরিবর্তন যেটা খালি একটা জীবের মধ্যে সংঘটিত হয়। কয়টা জীবের মধ্যে? তার মানে ওই জীবের জিনের মধ্যে পরিবর্তন সংঘটিত হয়। জিন শব্দটা দেখ, মানে আমি তো একটা জীব বা আমি একটা প্রাণী, তা আমার জিনের মধ্যে যদি পরিবর্তন হয়, আমার আচরণ এখন আছে একরকম, আমার জিন চেঞ্জ হয়ে গেলে আমার আচরণ আর একটু চেঞ্জ হয়ে যাবে। মাঝে মধ্যে দেখো না এই জায়গা যে এই হাইসা ফেলি, ওইরকম অবস্থা আর কি। তো এই হচ্ছে জিনের মধ্যে যখন পরিবর্তন হয় তখন এটা আমরা বলি মাইক্রো বিবর্তন। এখানে গেলে একটা জীবের মধ্যে পরিবর্তন হয়, যে কোনো একটা প্রাণীর মধ্যে পরিবর্তন হবে, যেটা আসলে ম্যাক্রো বিবর্তন। এই বিবর্তনের ফলে আচ্ছা, ওই জিনের মধ্যে পরিবর্তন যখন হয় তখন কি সৃষ্টি হয়? দেখ দাও, জাত তৈরি হয়, ভ্যারাইটি তৈরি হয়। জাত অথবা ভ্যারাইটি মানে যে আমের জাত আছে না বিভিন্ন ধরনের, তো জিনগত পরিবর্তনের মধ্যে আমের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতি তৈরি হয়, উপপ্রজাতি তৈরি হয়। সহজ কথায় যে আম ওইটাও আম এটাও আম, বাট একটা নাম ল্যাংরাম, একটা নাম হচ্ছে ফজলি আম, ওইরকম চেঞ্জ হয়। আর ম্যাক্রো পরিবর্তন, পরিবর্তন ছোট না একটু বড় হবে, বড়। ওইটার মধ্যে কিন্তু স্যার কি তৈরি হয়? এখানে হচ্ছে কি বলছে, উপজাতির ধাপ অতিক্রম করে উপপ্রজাতি তৈরি হয় হচ্ছে ওইটাতে। এটার মধ্যে যেটা হয় যে আমাদের প্রজাতি সৃষ্টি হয়, শব্দটা দেখবো প্রজাতি সৃষ্টি হয়ে যাবে পুরো। ওইটার মধ্যে তৈরি হয়েছিল উপপ্রজাতি, আর এটার মধ্যে তৈরি হবে কি স্যার? প্রজাতি, মানে একটা ভিন্ন জীবী সৃষ্টি হয়ে যাবে। সহজ কথায় এতক্ষণ ছিল আম, আম থেকে হয়ে যাবে কাঁঠাল, এরকম চেঞ্জ ছিল। গরু, গরু থেকে যাবে ছাগল। বাট ওইটার মধ্যে গরুই ছিল, বাট গরুর মধ্যে বিভিন্ন জাত, অস্ট্রেলিয়ান গরু, নিউজিল্যান্ডের গরু, এরকম হয়ে যাবে। কথা বুঝতে পারতেছো? তাহলে এটার মধ্যে প্রজাতিটা চেঞ্জ হয় না, প্রজাতি একই থাকে, গরুই থাকে, বাট গরুর মধ্যে বিভিন্ন ধরনের গরু তৈরি হয়। আর ম্যাক্রো পরিবর্তন, পরিবর্তনটা একটু বড়, যার কারণে এখানে প্রাণীটা চেঞ্জ হয়ে যায়, উদ্ভিদটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে কি সৃষ্টি হয়? প্রজাতি। তাহলে একটার মধ্যে গোল দাগ দাও উপপ্রজাতি, আর একটার মধ্যে গোল দাগ দিয়ে রাখো প্রজাতি, এই দুইটা জিনিস মনে রাখো। তাহলে মাইক্রো পরিবর্তনে কি সৃষ্টি হয়? উপপ্রজাতি। আর ম্যাক্রো পরিবর্তনে কি সৃষ্টি হবে? প্রজাতি। এবার আসো মেগা পরিবর্তন, তার মানে আরো বড় সড় পরিবর্তন হবে, তাই না? আচ্ছা, এই পরিবর্তনের কারণে কি তৈরি হবে জানো? একটা পুরো বর্গ তৈরি হয়ে যেতে পারে, একটা গোত্র তৈরি হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল একটা পর্ব তৈরি হয়ে যেতে পারে, যেমন আর্থ্রোপোডা একটা পর্ব না? আর্থ্রোপোডার মধ্যে একটা দুইটা প্রাণী, অনেকগুলো প্রাণী, যেমন এই যে তেলাপোকা আছে, ঘাসফড়িং আছে, চিংড়ি মাছ আছে, কাঁকড়া, হ্যাঁ কাঁকড়াও তো আছে এটার মধ্যে। তাহলে এই সবাই তৈরি হয়ে যেতে পারে। তো এখানে যেটা হইতে পারে, একটা পুরো পর্ব তৈরি হতে পারে, একটা শ্রেণী তৈরি হইতে পারে, মানে একটা পুরা দেখা গেছে এখানে একটু আগে পরিবর্তন হয়েছিল, মানুষের মধ্যে বিভিন্ন জাত তৈরি হয়ে গেছিল। এরপরটা কি হয়েছে? মানুষ থেকে একটা অন্য প্রাণী সৃষ্টি হয়ে গেছে। আরেকটাতে যেটা হবে, এই ধর শহরে যত প্রাণীটা নিয়ে আছে সব চেঞ্জ হয়ে যাবে একবার, চেঞ্জ হয়ে একটা আলাদা ভিন্ন সত্য তৈরি হয়ে যাবে ওইরকম। তারপরে এখানে যেটা হয় দাগ দাও, গোত্র বর্গ এইগুলো সৃষ্টি হয়, গোত্র বর্গ শ্রেণী, তার মানে এটা আকারে আরো বেশি পরিবর্তন দেখা যায়। তাহলে আমাকে দিন শেষে এটা মনে রাখতে হবে, বিবর্তনের পরিবর্তন কয় ধরনের? 3 ধরনের। কি কি? মাইক্রো, ম্যাক্রো, মেগা।
মাইক্রোতে উপপ্রজাতি তৈরি হয়, মেগাতে প্রজাতি তৈরি হয়, আর সরি ম্যাক্রোতে প্রজাতি তৈরি হয়, আর মেগাতে গোত্রবর্ণ আর শ্রেণী তৈরি হয়। আচ্ছা এবার আসো বিবর্তনের ধরন। কিসের ধরন? এগুলো নতুন পড়া, আগে এগুলো ছিল না। আচ্ছা বিবর্তনের ধরন 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 3 শব্দের গোল থাকবে, 3টা পয়েন্টে গোল থাকবে। একটা হচ্ছে অভিসারী, একটা হচ্ছে অপসারী, আর একটা হচ্ছে সমান্তরাল বিবর্তন। কয় প্রকার বললাম? অভিসারী, অপসারী আর সমান্তরাল। এখানে এগুলো মানে কি বোঝায়? একটু জটিল টাইপের পড়াশোনা, মানে তোমার কাছে পড়ে মনে হবে এগুলো হুদাই পড়তেছে, এরকম আসতেছে। কি বলছে? দূর সম্পর্কিত, দেখাইও না, দূর সম্পর্কিত জীবগোষ্ঠী একই পরিবেশের মধ্যে বসবাস করার ফলে অভিযোজনের ফলে তাদের মধ্যে বৈশিষ্ট্য সৃষ্টি হবে। তাহলে দূর শব্দটা গোল দাগ দাও, একই পরিবেশ শব্দটা দাগ দাও। দূর আর একই পরিবেশ দিছ। এখন মানে বুঝাই, ধরো অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে একটা গরু আর নিউজিল্যান্ডের একটা গরু, দুইটার মধ্যে কি দূরত্ব কি এক না দুইটা দুই জায়গার গরু? দুইটা দুই দেশের গরু, দুইটার তুমি আনলা আইনা বাংলাদেশের একটা খামারের মধ্যে রেখা দিবে। সিস্টেমটা বুঝতে পারতেছ? দুইটা দূর সম্পর্কে, তুমি কি দুইটা গরুই অস্ট্রেলিয়া থেকে আনছো, না একটা অস্ট্রেলিয়ান গরু একটা নিউজিল্যান্ডের গরু? দুইটা আইনা তুমি বাংলাদেশের খামারে রাখছো, তো দুইটার কি দুই জায়গায় রাখছো না একই জায়গায় রাখছো? দুইটা যখন একসাথে বসবাস করবে তো কি মনে হয় যে একটা বাংলা একটা নিউজিল্যান্ডের মানুষ আর একটা অস্ট্রেলিয়ার মানুষ, দুইটা আইনা তুমি এক জায়গার মধ্যে আইনা রেখে দিচ্ছে, আবার কি অস্ট্রেলিয়ার ভাষায় কথা বলবে না নিউজিল্যান্ডের ভাষায় কথা বলবে? নাকি 2 বছর এমনি রাখা দিলে কিছুদিন পর দেখবা এই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে মিক্স করে কথা কইতেছে। তুমি যার সাথে থাকবে তার অভ্যাসটা তোমার ভিতরে পাইয়া যাবে না? তো এটাই বলছে যে দূর সম্পর্কে দুইটা জীবের যখন একই পরিবেশনে রাখিয়া দিবা এবং তাদের মধ্যে একটা পরিবর্তন হবে, এই পরিবর্তনটাকে আমরা কি পরিবর্তন বলি? অভিসারী পরিবর্তন বা বিবর্তন। কথা বুঝতে পারছো? খালি দূর আর একই পরিবেশ, এই কথা মনে রাখ। এবার আসো অপসারী বিবর্তন। কি বিবর্তন? অপসারী। তো নিকট শব্দটা গোল দাগ দাও, ভিন্ন পরিবেশ শব্দটা দাগ দাও। এবার যেটা করো, বাংলাদেশেরই দুইটা গরু, বাংলাদেশের কয়টা গরু? একটার পাঠাই দিবা অস্ট্রেলিয়া আর একটার পাঠাই দিবা নিউজিল্যান্ড। পাঠানোর পরে 2 বছর পরে দুটোটারে আবার বাংলাদেশে আনবা। তোমার কাছে কি মনে হয় এগুলো কি আর বাংলাদেশে আশ্রম থাকবে না? দুইটা আশ্রম 2 রকম হয়ে যাবে, আবার 2 রকম হয়ে যাবে না? এটারে বলো অপসারী। আর তোমরা ওই অভিসারী অপসারী হচ্ছে লেন্সের ক্ষেত্রে পড়ছিলা, তাই না? অভিসারী মানে এক কাছে যাওয়া, আর অপসারী হচ্ছে এক বিন্দু থেকে 2 দিকে চলে যাওয়া। আচ্ছা উত্তল আর অবতল লেন্সের ক্ষেত্রে প্রশ্ন এগুলো, তো এইগুলাই। তো নিকট শব্দটা দাগ দাও, ভিন্ন পরিবেশ দাগ দাও। তাহলে একই কাছের মানুষ দুইটার 2 দেশে পাঠাই দিবে। আচ্ছা এবার আসো সমান্তরাল বিবর্তন। কি বিবর্তন? ওইটাতে কি হবে? দুইটা ভিন্ন প্রজাতি। এর আগে যেটা হয়েছিল, দুইটা গরু নিয়েছিলাম, দুইটা গরুরে 2 দেশ থেকে এনে এক জায়গার মধ্যে রাখছে। এখানে এক জায়গা থেকে 2টা গরু নিয়েছি, 2 জায়গায় পাঠাই দিচ্ছি। আর এটার ক্ষেত্রে স্যার 2টা ভিন্ন প্রজাতি নেওয়া লাগবে তোমার। একটা নিতে হবে গরু আর একটা নিতে হবে ছাগল, এবং 2টা দূরবর্তী, এবং একটা হইব অস্ট্রেলিয়া আর একটা হবে নিউজিল্যান্ড। এবার কিন্তু গরু নিতেছি না, অস্ট্রেলিয়া থেকে নিলাম গরু, নিউজিল্যান্ড থেকে নিলাম কি ছাগল, দুইটারে আইন না বাংলাদেশে রেখে দিলাম, একই পরিবেশ। সিস্টেমটা বুঝতে পারতেছো? তাহলে অস্ট্রেলিয়ার একটা গরু আর নিউজিল্যান্ড একটা ছাগল, 2টা ভিন্ন পরিবেশে, আবার একই প্রাণী না 2টা ভিন্ন প্রাণী, 2টা ভিন্ন প্রাণীরা তুমি বাংলাদেশের একটা খামারে রেখে দিলে, মন 2টার মধ্যে পরিবর্তন হবে, খুব স্লাইসলি পরিবর্তন হবে এটা, তাই না? মানে হইতে পারে এরকম, তবে এটা খুব, তো আমার কাছে এগুলো মনে হয় কেন অদ্ভুত অদ্ভুত পড়া না, যেগুলো পড়ে আমি কি করবো, আমার কাছে এমন লাগে যে ওইটাই আর কি। তাহলে জাস্ট আমি যে জিনিসগুলো দেখাই দিচ্ছি এই জিনিসগুলো মনে রেখো, এমসিকিউ তো আসবে, এগুলো রিটেনের পড়া না। এবার আসো বিবর্তনের মতবাদ। আচ্ছা এই বিবর্তন সম্পর্কে এক এক সময় এক এক বিজ্ঞানী মতবাদ দিয়ে গেছে। তো আমাদের দুইটা বিজ্ঞানীর মতবাদ লাগে, একটা হচ্ছে বিজ্ঞানী ডারউইন আর একটা হচ্ছে ল্যামার্কের মতবাদ। আগে দিছে ল্যামার্ক আর পরে দিছে হচ্ছে ডারউইন। কথা বুঝতে পারতেছো? তো ফার্স্টেই ওই ল্যামার্কের মতবাদ পড়ার আগে ল্যামার্কে দেওয়া হচ্ছে, ডারউইন দিছে, এরপর আরো কয়েকজন একটু চেঞ্জ করছে, আরো কয়েকজন আরো কিছু মতবাদ দিছে। আমরা পড়বো দুইটা, একটা হলো ল্যামার্কেরটা আর একটা পড়বো কারটা ডারউইন। এই যে ল্যামার্কেরটা আমরা পড়বো একটু পরে। তার আগে আমরা দেখি অন্যান্য বিজ্ঞানীরা কোনটার নাম কি। তো ল্যামার্কের যে মতবাদ, বিজ্ঞানীর নাম ল্যামার্ক, ওনার মতবাদের আরেক নাম হচ্ছে ল্যামার্কিজম। কি? ল্যামার্কিজম। এটা আরেকটা নাম আছে, দাগদা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। নাম কি বলে? এগুলো কি কইতেছে? অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার মতবাদ। যেমন উত্তরাধিকার সূত্র তোমরা নাম শুনছো না, যে তোমার পিতা মাতার সম্পত্তি অন্য কেউ পায় না, তোমরাই পাবা, নর্মালি তো সন্তানরাই তো পাবে। তো উনি এটা বলছে যে মানে কারো বাবা যদি ডাক্তার হয় তার সন্তানও নাকি ডাক্তার হবে। তুমি কাও এটাকে বাস্তবে সম্ভব? কারো বাবা যদি লম্বা হয় সে সন্তানও নাকি লম্বা হবে, এরকম কথাবার্তা। তো এইগুলো ভুল প্রমাণ করছে ওনার, এটা ভুল। ল্যামার্কের এটা মানুষ গ্রহণ করে না, গ্রহণ করছে ডারউইন একটা। কথা বুঝতে পারতেছ? উনি বলছে যে কেউ যদি ইচ্ছা করে, কি করে? ইচ্ছা করে তার মতো নাকি চেঞ্জ আনতে পারবে। মানে তুমি যদি ইচ্ছা করো যে আমি উঠতে চাই, তুমি নাকি উঠতে পারবে। আমার কথা বুঝতে পারতেছ? এইটা হচ্ছে ল্যামার্কের। ল্যামার্কেট আমরা বিস্তারিত পড়বো তখন।
আবার ডারউইনটা সুন্দর বলছে, উনি বলছে কেউ ইচ্ছা করলে কিছু করতে পারবে না, উত্তরাধিকার সূত্র বলতে কিছু নাই, কেউ উত্তরাধিকার সূত্রে কিছু পাবে না, প্রকৃতি যদি চায় তাহলে সে পাবে, নাহলে পাবে না। উনি কারে তোমার হচ্ছে এখানে দিছে, গুরুত্ব দিছে প্রকৃতিকে, বলছে প্রকৃতি যদি চায় তাহলে তুমি পারবা, নাইলে পারবা না। এই জন্য ওনার এটার আরেকটা হচ্ছে ডাক দাও প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ডাক দাও ইংরেজি নামটা থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স। অ্যাকোয়ার্ড মানে হচ্ছে অর্জিত, ক্যারেক্টার বা ক্যারেক্টার শব্দ হচ্ছে কি স্যার, বৈশিষ্ট্য। আচ্ছা, আর ওনারটার নাম হচ্ছে ন্যাচারাল সেকশন। সেকশন মানে হচ্ছে সিলেকশন, এটা সেকশন হবে না, সিলেকশন শব্দ হবে, অথবা বানান ভুলে গেছে, যাই হোক ডাক দাও। তাইলে ল্যামার্কিজমের আরেক নাম অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, আর ডারউইনিজমের আরেক নাম প্রাকৃতিক। আচ্ছা, এছাড়া আরো তিনজন বিজ্ঞানী দিয়েছে, বাট এই তিনটা এখানে ব্যাখ্যা করবো না। নিউ ডারউইনিজম, উনি যেটা করছে ডারউইনিজম মতবাদ আছে না, এটা একটু মডিফাই করছে, নতুন করে একটু মডিফাই করছে, এজন্য ওনার এটা আরেক নাম হচ্ছে আধুনিক সংশ্লেষ মতবাদ, একটু মডিফাই করছে তো এই জন্য। আচ্ছা, এবার আসো বিজ্ঞানী অগাস্ট বাইসম্যান, ওনার মতবাদের নাম হচ্ছে জার্ম প্লাজম মতবাদ। আমরা আসবো এটা নিয়ে বিস্তারিত, সামনে আলোচনা আছে, যদিও বেশি না, অল্প একটু পড়া, এখানে আর ব্যাখ্যা না করি। জানো স্যার দা ব্রিজ এমসিকিউতে আসবে এগুলা, কোন বিজ্ঞানী কোন মতবাদ, ওনারটা বলছে পরিব্যক্তি মতবাদ। পরিব্যক্তি সবাই আমরা জানি, পরিব্যক্তির ইংরেজি শব্দ কি, মিউটেশন। মিউটেশন মানে কি, ডিএনএ এর মধ্যে পরিবর্তন, তাই না? ডিএনএ ক্ষারগুলো চেঞ্জ হয়ে গেলে এটা আমরা কি বলি, মিউটেশন। আসবে এগুলো নিয়ে, তিনটা সামনে আমাদের আছে। আমরা আমাদের আপাতত পড়ার লক্ষ্য কোনটা, ল্যামার্কিজম আর ডারউইনিজম। বাজে কয়টা, 39। চলো ল্যামার্কিজমে পড়ি। কি মনে হচ্ছে, পড়া অনেক বেশি না? এখন দেখবে পড়া কোনো পড়াই নেই, ওই ইতিহাস পড়া যায় মতন, ইতিহাসের পড়ার মতো। তো ল্যামার্কিজম ওনার আরেক নাম, সরি আমাদের মতবাদ আরেক নাম ল্যামার্কবাদ, আরেক নাম অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার মতবাদ, অলরেডি আমরা একবার জানি। এবার আসলে ল্যামার্ক সম্পর্কে কিছু তথ্য আছে। ডাক্তার ল্যামার্ক হচ্ছে একজন দার্শনিক আর প্রকৃতি বিজ্ঞানী, এমসিকিউতে আসে এগুলা। আচ্ছা, এরপর আসলে ওনার কত বড় একটা নাম দিচ্ছে, তাই না? লাগবে না, 14 গোষ্ঠীর নাম একসাথে দিয়ে রাখছে। এরপর যেটা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এই যে বায়োলজি পড়তেছো, এই বায়োলজি শব্দটা কে ব্যবহার করছে, এটা কার থেকে আসছে? বায়োলজি শব্দ ব্যবহার করছে হচ্ছে ল্যামার্ক। তাহলে বায়োলজি শব্দের প্রবর্তক এমসিকিউতে প্রচুর আসে স্যার, কোন বিজ্ঞানী বায়োলজি শব্দের প্রবর্তক, কে স্যার? ল্যামার্ক। পারতেই হবে, ভুল করা যাবে না এগুলা। ল্যামার্ক হচ্ছে বায়োলজি শব্দের প্রবর্তক। এবার উনি এই প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করছিল, ডাক দাও মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী। তাহলে মেরুদণ্ড অমেরুদণ্ডী দুই ভাগে ভাগ করছে কোন বিজ্ঞানী? ল্যামার্ক। ওকে, এখন স্যার ওনার যে মতবাদ, বিবর্তনের মতবাদ, সর্বপ্রথম উনি মতবাদ দিছিল, যদিও ওনার এটা গ্রহণযোগ্য হয়, যতই গ্রহণযোগ্য না হোক, তারপরে কি ওনার একটা অবদান আছে না, সর্বপ্রথম প্রবক্তা হিসেবে। তো এটাই বলছে যে সুসংগঠিত জৈব বিবর্তনবাদের প্রথম প্রবক্তা বাশিষ্ঠদের। তাহলে বিবর্তনবাদের প্রথম সুসংগঠিত কোন প্রবক্তা কে স্যার? এবার আর তার মতবাদের আরেক নাম আমরা অলরেডি জানি, দাঁড়ানো লাগবে না। এবার আসলে ল্যামার্কের সূত্র সমূহ, এটাই আমার রিটেনে লাগবে, উনি কি বলছে, অদ্ভুত অদ্ভুত কথাবার্তা পড়াইলে দেখবেন। তো ওনার যে কথাগুলা, ল্যামার্কের যে কথাগুলো, উনি যে কথাগুলা বলছে, উনি এগুলোর সূত্র হিসেবে দেয় নাই, ওনার কথাগুলোর আরেকজন বিজ্ঞানী সূত্র বানাইছে। কি বানাইছে? ওই বিজ্ঞানীর নাম হচ্ছে ডটসন। দাগদাম, উনি ল্যামার্কের কথাবার্তা গুলার টোটাল 4টা সূত্রে, 4টি শব্দের পাশে ইস্টার, ডটসনের পাশে ইস্টার। ল্যামার্ক যে কথাবার্তা গুলা বলছে বিবর্তন সম্পর্কে, এগুলারে কোন বিজ্ঞানী সূত্রের রূপ দিছে? ডটসন। কয়টা সূত্রে স্যার? 4টা সূত্র। এখন সূত্রগুলা কি? 1 নাম্বার, ক নাম্বার পয়েন্ট গোল দাগ দাও, বৃদ্ধি। প্রত্যেকটা পয়েন্ট গোল দাগ দিয়ে ফেলো, ভিতরে আসলে পড়ার কিছু নাই, তুমি খালি সূত্রগুলো বাংলা কথা মনে রাখবা। দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা ও আঙ্গিক পরিবর্তন। 3 নাম্বার বলছে ব্যবহার, আর 4 নাম্বার বলছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। আচ্ছা, আমি একটু এখান থেকে বলি। তো বৃদ্ধি মানে হয়েছে, উনি বলছে একটা জীব যদি বেঁচে থাকে তাহলে ওর বৃদ্ধি ঘটবে, এটা তো আমরাও জানি, জীব বেঁচে থাকলে কি বৃদ্ধি ঘটবে না? ওইটাই বলছে যে প্রত্যেক জীব তার জীবনকালে অন্তর্জীবনী শক্তির প্রভাবে দেহের আকার এবং অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটাতে চায়। এবং উনি খালি বৃদ্ধি ঘটাতে চায় বা ঘটে এমন বলছেন, বলছে মানে তুমি ভিতর থেকে যদি চাও তাহলে নাকি বৃদ্ধি ঘটে। তুমি যদি চাও যে এখন আমার মাসল বাড়বে, তুমি এরকম করলে নাকি মাসল বেড়ে যাবে, এরকম বুঝতে পারছো, এরকম কথা। দেন পরবর্তী পয়েন্ট কি বলছে? দ্বিতীয় সূত্র পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা এবং আঙ্গিক পরিবর্তন। বলছে জীব যদি চেষ্টা করে তার অঙ্গের নাকি পরিবর্তন ঘটাচ্ছে। মানে তুমি চেষ্টা করলে তুমি লম্বা হইতে পারবে, তুমি চেষ্টা করলে তুমি উঠতে পারবে। এবং উনি এটা ব্যাখ্যা দিয়েছে জিরাফ দিয়া। কি দিয়া? জিরাফ নাকি আগে খাটো ছিল, যখন হঠাৎ করে তৃণভূমির পরিমাণ কমে গেছে, ঘাস কমে গেছে, তখন জিরাফ হচ্ছে বড় বড় গাছের পাতা খাইতে গেছে। গাছের পাতা খাওয়ার জন্য গলা উঁচু করা লাগছে, গলা উঁচু করতে দেয় না, গলা উঁচু হয়ে গেছে। কথা বুঝতেছে? এরকম কথা লেখা আছে ভিতরে। তো এইটাই বলছে। তো তোমার বিস্তারিত জানা লাগবে না, তুমি খালি 2 নাম্বার সূত্রটার নাম কি এই জিনিসটা জানতে হবে তোমার। প্রথমটার নাম বৃদ্ধি, দ্বিতীয়টার নাম হচ্ছে পরিবেশের প্রভাব, নিজের চেষ্টা থাকলে আঙ্গিক পরিবর্তন হয়।
এবার 3 নাম্বার ব্যবহার আর অব্যবহার। উনি বলছে যে কোনো জিনিস যদি তুমি ব্যবহার করো, কি করো, ব্যবহার করো, তখন এটা কার্যকর থাকবে, আর যদি তুমি ব্যবহার না করো তাহলে নাকি এটা বিলুপ্ত হয়ে যাবে। এটা এটা মোটামুটি একটু প্রমাণ আছে, কয়েকটা প্রমাণ দেখাইছে। কোনো জিনিস ব্যবহার করলে এটা থাকে, ব্যবহার না করলে কি হয়ে যায়। আবার সব ক্ষেত্রে এটা প্রমাণ, যেমন আমাদের কানের পেশি, কান কি আমরা নাড়াচাড়া করতে পারি? করা যায় না। তাহলে এটা কি ব্যবহার হয়? কান পেশি ব্যবহার হয়, তা বলে কান বিলুপ্ত হয়ে গেছে? হয়েছে? এরকম আর কি। এগুলো সবগুলো আমরা ভুল প্রমাণ করবো সামনে। এবার আসো, দিন শেষে বলছে অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার। উনি বলছে যে আমরা যাই অর্জন করি একটা জীব ভবিষ্যৎ বংশধরে নাকি তা চলে যায়। সম্ভব এটা কোনোদিন? সম্ভব? তোমরা যে নাক নাক ছিদ্র করো না মেয়েরা, তো তোমার যে সন্তান ওটাকে নাক ছিদ্র জন্ম হয়, হয় নাকি? তো এটাও বলছে সামনে আসবে এই জিনিসটা। তাহলে আমার কাছে সূত্রের ব্যাখ্যা, এখন আমরা ব্যাখ্যায় যাই। তো স্যার ব্যাখ্যার মধ্যে আসলে কিচ্ছু লেখা নাই। ক নাম্বার বৃদ্ধি, বৃদ্ধি শব্দ দাগ দিয়ে রাখ। তাহলে আমার প্রথম সূত্রের নাম কি স্যার? বৃদ্ধি। কিচ্ছু দেখানোর দরকার নেই, তুমি পারলে নিজে পড়ে নিও যে কি কইস। তুমি তো বললাম একটা জীব জন্মাইলে তার বৃদ্ধি হবে, এই কথাটাই লেখা আছে। দেন হচ্ছে খ নাম্বার পয়েন্ট, পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টায় কি পরিবর্তন করা যায়? আঙ্গিক পরিবর্তন করা যায়। কি পরিবর্তন? আঙ্গিক। ওই যে এটার গল্পটা বলছে, বলার পর এখানে বলছে, যেমন বলছে জিরাফের স্নায়ুতন্ত্র, মানে জিরাফের মস্তিষ্ক নাকি তাকে বাধ্য করছে ঘাড় উঁচু করে গাছের পাতা খাওয়ার জন্য, আর এটা করতে যায় নাকি ওর ঘাড় লম্বা হয়ে গেছে। কথা বুঝতেছো? তো এইগুলো পইরা তোমার মানে এখান থেকে পইরা দাগানোর কিচ্ছু নাই, তুমি বলে পড়ে দেখো যে পরিবেশ সদা পরিবর্তনশীল। একটু পড়ি, এই পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য যে অবাধ বোধের সৃষ্টি হয় তা পূর্ণের জন্য ইচ্ছা প্রকাশ করতে হয়। ইচ্ছা এবং নিরন্তর প্রচেষ্টার ফলে জীবদেহে নতুন অঙ্গের সৃষ্টি হবে, অঙ্গের পরিবর্তন ঘটে। মানে সুলেমান শুকরের মতো মোটিভেশন হয়ে গেছে, তাই না? তুমি ইচ্ছা করলে তুমি প্লাস পাইতে পারবে এখন থেকে, বুঝছো? ল্যামার্কের সূত্র অনুসারে তুমি প্রচেষ্টা করবা, ইচ্ছা করবা, তাহলে প্লাস পাবা। ল্যামার্ক মনে করতেন পরিবেশ উদ্ভিদকে সরাসরি প্রভাবিত করে, ফলে নতুন পরিবেশে দেখা যায় উদ্ভিদের নতুন অঙ্গ। তার মানে তুমি যদি তোমার যদি এখানে আমি মেরু অঞ্চলে পাঠাই দিই তাহলে তোমার নতুন একটা অঙ্গ আসতে পারে। কথা বুঝতে পারতেছো ওনার কথা মতে? প্রাণীর বেলায় পরিবেশ প্রাণীদের মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের মাধ্যমে পরিচালিত করে, তখন প্রাণী যা চায় তাই পায়। তুমি বলো এগুলোকে দেখানো জিনিস না, এগুলো নিজে নিজে একটু পড়বা, আমি তো বললে দিলাম ভিতর কি আছে। এবার আসো এমসিকিউর জন্য যেটা আছে এটা দাগাই দিব, ব্যবহার আর অব্যবহার। নাম কি? এখান থেকে এমসিকিউ লাগবে আমার, ব্যবহার আর অব্যবহার। উনি বলছে ব্যবহার করলে কোনো জিনিস টিকে থাকে, আর ব্যবহার না করলে কোনো জিনিস বিলুপ্ত হয়ে যায়। তো এখান থেকে ব্যবহারের জন্য আমার যে জিনিসটা লাগবে, ব্যবহার থেকে একটা কথা, জিরাফ শব্দটা রাখতাম। তো জিরাফ নাকি তার গলা অনেক বেশি বেশি ব্যবহার করছে, যার কারণে এটা বিলুপ্ত হয় না, কার্যকর হয়েছে, আরো নাকি লম্বা হয়ে গেছে। তো এমসিকিউতে এইভাবে আসে যে নিচের কোনটা ল্যামার্কের তৃতীয় সূত্রের ব্যবহারের উদাহরণ? কোনটা? জিরাফের গলা উঁচু হওয়া। কোনটা স্যার? জিরাফের গলা উঁচু হওয়া। আচ্ছা, ওই জিরাফের কাহিনীটাই বলছে যে তার নাকি আগে গলা ছোট ছিল, পরে বড় হয়েছে। এবার আসো আরেকটা, জিরাফ আর জেব্রা দুটা কি এক? আচ্ছা এবার আসো ব্যবহার আরেকটা উদাহরণ দেখো, হাঁস, পেলিকান, হাড়গিলা, চিনো না এগুলা রে? হাঁস তো চিনো নাকি? হাঁস পুকুরে বসবাস করে না? তা হাঁসের দেখবা যে পা গুলা থাকে, মুরগির পা দেখছো না, আমাদের আঙ্গুল দেখছো না? আমাদের আঙ্গুলের এখানে কি কোনো চামড়া আছে স্যার? কিন্তু হাঁসের কিন্তু এই দুই আঙ্গুলের মাঝখানে কি থাকে স্যার? চামড়া। তো উনি বলছে আগে নাকি চামড়া ছিল না। আর কি ছিল না স্যার? এটা লিপ্ত পথ বলে। কি পথ? পথ মানে কি পা, আর পায়ের আঙ্গুলের মাঝখানে যদি এরকম চামড়া থাকে এটা কি পথ বলে? লিপ্ত পথ। তো উনি বলছে হাঁসের এই হাড়গিলা পাখির আগে লিপ্ত পথ ছিল না, তারা আগে মাটিতে বসবাস করতো। কোথায় বসবাস করতো? মাটিতে বসবাস করতে দুই আঙ্গুলের মাঝখানে চামড়া লাগে না। যখনই ওরা পুকুরে গেছে ওরা সাঁতার কাটে কি দিয়ে? পা দিয়ে। তো তুমি তোমার হাত দিয়ে সাঁতার কাটো না? কি সামনের দিকে দাও না পিছনের দিকে দাও? পিছনের দিকে দিলে সামনে যাও, সামনের দিকে দিলে পিছনে যাও, তাই না? জানো এটা? জানো না? হ্যাঁ, পিছনের দিকে যদি তুমি হাতে ভেবে দাও তাহলে তুমি যাবে সামনের দিকে, আর সামনের দিকে দিলে কোন দিকে যাবা? পিছনে। তো তুমি যদি হাত দিয়ে এভাবে দাও, তো হাত দিয়ে এভাবে দিলে হাতের এই দিকে পানি বাইরে হয়ে যাবে না? যাবে না? পানি বাইরে গেলে তুমি সাঁতার কাটতে পারবা? এখানে যদি তুমি একটা বাধা থাকে, তুমি ধাক্কা দিলে, আমরা জানি প্রতিটি ক্রিয়ারই একটা কি আছে, নিউটনের কত নম্বর সূত্র? তৃতীয় সূত্র। তুমি ধাক্কা দিলে পানি উঠলে তোমার ধাক্কা দিবে না একটা। তো এই কারণে নাকি হাঁস নাকি পানিতে নেমে চেষ্টা করছে, করতে করতে নাকি হাতের দুই আঙ্গুলের মাঝখানে চামড়া চলে আসে। বুঝতেছো? এটা বলতে ব্যবহার, ব্যবহার করলে নাকি নতুন বৈশিষ্ট্য আসে। এটা বলছে হাঁস, পেলিকান, হাড়গিলা ওরা নাকি আদিকালে স্থলচর ছিল, মানে মাটিতে বসবাস করত। এখন খাবার না পাইয়ে পানিতে গেছে, পানিতে যেয়ে সাঁতার কাটতে গেছে, সাঁতার কাটতে যেয়ে এই যে লিপ্ত পদের অভাব বোধ করছে, তখন এই যে ওদের পায়ের মাঝখান দিয়ে চামড়া, সরি আঙ্গুলের মাঝখান দিয়ে চামড়া বাড়িয়েছে, এটা লিপ্ত পদ বলে। লিপ্ত পদে বৈশিষ্ট্য দিয়ে রাখে। এমসিকিউতে আসবে লিপ্ত পদ আছে কার কার কাছে? আর হাঁস, পেলিকান, হাড়গিলা। তাহলে এই যে জিরাফ, হাঁস, পেলিকান, হাড়গিলা কথা বললাম, ব্যবহারের সূত্র না অব্যবহারের সূত্র? ল্যামার্কের কততম সূত্র? তৃতীয় সূত্র। শেষ গেল। এবার অব্যবহারটা জানা লাগবে না?
তো অব্যবহার। ওট পাখিরা নাকি আগে উঠতে পারতো, কি পারতো, উঠতে পারতো, কিন্তু ওদের ডানা মানে অলসতার কারণে ওরা মানে ডানা ব্যবহার না করতে করতে এখন নাকি উঠতে পারে না। মানে যদি এগুলো সত্যতা নাই, উনি বলছে, এখন এটা কোনো প্রমাণ করতে পারে না। আগে উঠতে পারতো, উনি মনে করতেন, লেখা আছে না, মনে করতেন, উনি লেখছে এগুলো। প্রমাণ কি দেখাইতে পারছে যে আদিকাল উট পাখি উঠতে পারতো? কোন ভিডিও আছে, ভিডিও ফুটেজ আছে? নাই তো। তো উট পাখি আগে উঠতে পারতো, এরপর নাকি ডানা ব্যবহার না করতে করতে এখন আর উঠতে পারে না, যার কারণে ওদের ডানা কি হয়ে গেছে স্যার, নিষ্ক্রিয় হয়ে গেছে। তাহলে এটাকে ব্যবহার করছে না অব্যবহার করছে? তাহলে এমসিকিউতে আসবে উট পাখি উঠতে না পারা, এটা কি ল্যামার্কের কত নম্বর সূত্রের মধ্যে পড়ে? তৃতীয় সূত্রে কোনটায়? ব্যবহার না অব্যবহার? অব্যবহার। আচ্ছা, একইভাবে আমরা জানি আমাদের কঙ্কালতন্ত্রে আমাদের মেরুদণ্ডে কয় ধরনের হাড্ডি থাকে? 5 ধরনের। কি কি? ঘাড়েরটার নাম কি? সার্ভাইকাল, তারপরে থোরাসিক, তারপরে লাম্বার, তারপরে স্যাক্রাম, লাস্টেরটার নাম কোকিক্স। এই কোকিক্স হাড়টা, আমরা এই কোকিক্স হাড়টা হচ্ছে অন্যান্যদের ক্ষেত্রে, ফর এক্সাম্পল যে বানর টানর এগুলা যেগুলো আছে, এগুলো কাছে লেজ আছে না নাই? আছে। তো আমাদের নাকি আগে এরকম লেজ ছিল, তা আমরা নাকি লেজ ব্যবহার না করতে করতে ওই লেজ নাকি কোকিক্স হাড় হয়ে গেছে। বুঝতেছো আমার কথা? যে আমরা আমাদের পূর্বপুরুষের নাকি লেজ ছিল, এটা অব্যবহারের ফলে কোন হাড় হয়ে গেছে? কোকিক্স। এমসিকিউ এইভাবে দিবে যে মানুষের লেজ কোকিক্স হয়ে যাওয়ার ল্যামার্ক যে মনে করতেন, এটা ওনার কোন সূত্রের মধ্যে বসে? তৃতীয় সূত্র। ব্যবহারে না অব্যবহারে? বুঝতেছে এমসিকিউর জন্য কি লাগবে? আর রিটেনে তোমার যা মন চায় লিখে দিয়ে হিসাবে, বাট মেইন পয়েন্ট গুলো রাখতে হবে। কি কি? প্রথম সূত্রের নাম কি? বৃদ্ধি। 2 নম্বর সূত্রের নাম কি? পরিবেশের প্রভাব এবং নিজস্ব প্রচেষ্টায় আঙ্গিক পরিবর্তন। 3 নম্বর সূত্র ব্যবহার। আর 4 নম্বর সূত্র ওই যে তুমি যা যা অর্জন করছো এগুলো নাকি তোমার সন্তানের মধ্যে চলে যাবে। তাহলে তো সাথে আমার সন্তান কোনো কাজকর্মই করবো না, তাই না? ভবিষ্যৎ প্রজন্ম সব অন্ধকার হয়ে যাবে। আচ্ছা গেল তো, এটা পড়ে নিও অতীত বৈশিষ্ট্য পরবর্তী বংশধর। এখন আসো আসল জিনিস, ওনার সমালোচনায় বেশি হয়েছে। এত কষ্ট করে বেচারা এত কিছু কয়ে গেল, এগুলো সবগুলো ভুল ধরছে। কি আছে স্যার? আচ্ছা, তো বেশি সমালোচনা হয়েছে ওনার প্রথম সূত্র, চতুর্থ সূত্র দেখতে থাকতো, এটা বেশি সমালোচনা হয়েছে। ডাক দিছ। এখন উনি যে তথ্যগুলো দিছে, একটা জিনিস কি, যে তোমার সব উপকার করে, এটাকে পিছনে পিছনে তোমার ক্ষতি করে। মনে আছে বিজ্ঞানী ডটসন উনি কি করছিল? ল্যামার্কের কথাগুলো সূত্র আকারে রূপ দিছে, উনি এসে আবার সমালোচনা করে দিচ্ছে। এসে উনি ডটসন, তারপর আর 3টা বিজ্ঞানী, এগুলো লাগবে না, পরীক্ষা লাগবে না, এই বিজ্ঞানীরা এসে ল্যামার্কের মতবাদকে সমর্থন করছে, ঠিক আছে, বাট এটা আরেকটু নতুন ভাবে প্রতিষ্ঠা করছে, আরেকটু মানে কিছু যোগ করছে, কিছু কাটসাট করছে, করে ওনারা আরেকটা মতবাদ দিচ্ছে। ওইটার নাম হচ্ছে নিউ ল্যামার্কিয়ান মতবাদ। থাকবে তা নিউ মানে কি? নতুন না? ল্যামার্কের মতবাদকে যে একটু সংযোজন করছে, নতুন ভাবে প্রতিষ্ঠা করছে, এই মতবাদ আরেক নাম কি? আরেক নাম নব্য ল্যামার্কবাদী মতবাদ। নব্য মানে তো বুঝো নতুন। ওকে, এই জন্য তাদের এই ধারণাকে আরেক নাম বলা হয় নিউ ল্যামার্কিজম। একই কথা এগুলো সব, একদম। এখন আসো সমালোচনা গুলো যে হয়েছে এগুলো নিয়ে আমরা প্রমাণ করছে ভুল স্যার। উনি যেমন হুদাই আন্দাজে একটা মাইরা দিছে, প্রমাণটা কিন্তু আবার আন্দাজে করে নাই, ওরা অনেক কষ্ট করে এটা ভুল প্রমাণ করছে। কথা বুঝতেছ? একটা মানুষ আন্দাজে একটা মাইরা দিল, উনি অনেক ভালো বিজ্ঞানী দেখা। এখন এটা যদি তুমি ভুল প্রমাণ না করে দিয়ে খাইতে পারো, তাহলে দেখা গেছে ভুলটাই মানুষের কাছে কি হয়ে যাবে স্যার? প্রতিষ্ঠিত হয়ে যাবে না? যেমন আগে মানুষ কি মনে করতো যে সূর্য এক জায়গায় থাকে, পৃথিবী ঘুরতো, পরে এটা ভুল প্রমাণ হয়েছে না, পৃথিবী এক জায়গায় থাকে, সরি সূর্য এক জায়গায় থাকে, পৃথিবী ঘুরে। আচ্ছা, তাহলে কি বলছে? প্রমাণগুলো কি? জাস্ট এমনি বাঁকা করে দাগ দাও, এগুলো দাগানোর দরকার নেই, আমি যেখানে বলবো এখানে দাগাই। 1 নাম্বার, ক্রমাগত ব্যবহারের সুগঠিত পেশির অধিকারী কোনো ব্যায়ামবিদের সন্তান শক্তিশালী পেশির অধিকারী হবে, এর কোনো কারণ আছে? কোনো প্রমাণ আছে? একজন মাসল মানে যার বডি অনেক মানে বডি বিল্ডার, ওর সন্তান কি বডি বিল্ডার হবে? হ্যাঁ, আমার মতো শুকনো হইতে পারে। আর যেমন তুমি পড়াশোনা করতে, তোমার ব্রেন যেমন তোমার সন্তান ব্রেন তেমন হবে, তার কোনো গ্যারান্টি আছে? তুমি ডাক্তার, তার মানে কি তোমার সন্তানও ডাক্তার হবে? সম্ভব না তো এগুলো। দেন এই আবার এটা যে বলছে, এটা তো কোনো প্রমাণ দেখাইতে পারে নাই, বাট আরেকজন বিজ্ঞানী অগাস্ট বাইজম্যান, ডাক দাও, উনি এসে একবার প্রমাণ করে দিয়ে গেছে। উনি যেটা করছে, ইঁদুর নিছে। কি নিছে? ইঁদুর নিয়ে ইঁদুরের লেজ কাইটা দিচ্ছে, পুরুষ ইঁদুরের লেজও কাটছে, স্ত্রী ইঁদুরের লেজ কাটছে, কাইটটা একটা বাক্সের মধ্যে ছাইড়া দিচ্ছে। দেন এই দুইটা যত লেজ কাটো মিলন তো করবোই, তোরা তো যখন মিলন করছে তাদের সন্তানগুলো জন্ম নিচ্ছে, কিন্তু সন্তান ঠিক লেজওয়ালা জন্ম হয়েছে। ল্যামার্কের কথা মতো যদি যে উত্তর দিকে সূত্র মতবাদ হইতো, তাহলে কি হইতো? লেজ কাটা মানে বাবা মায়ের থেকে কোন ধরনের ইঁদুর জন্মাইতো? লেজ কাটা ইঁদুরে জন্মাইতো, কিন্তু লেজ কাটা ইঁদুর জন্মাইছে না স্বাভাবিক? স্বাভাবিক জন্মাইছে। খালি এই বছর একবার করে না, 22 বার করছে, মানে 22 প্রজন্ম ধরে ওই যে সন্তানগুলো জন্মগ্রহণ করছে, ওইগুলোর আবার লেজ কাটছে, ওইগুলোর মধ্যে আবার বিয়ে দিছে বলতে কি বাক্সের মধ্যে ছাইড়া দিচ্ছে, ওইগুলোর মধ্যে আবার লেজ জন্মাইছে, ওইটার আবার কাটছে, কাটটা টোটাল 22 বার করছে। নতুন নতুন 22টা না, ওই প্রথম যে 2টা নিয়েছিল ওইগুলো সন্তানগুলো নাতি পুতি, তারপরে একটার পর একটা নিয়ে করছে 22 বার। তাও উনি কোনোদিন কি দেখে নাই?
ল্যাচ ছাড়া ইঁদুর জন্ম নিতে দেখে না, তাহলে কি মেন্ডেল ল্যামার্কের কথা কি হইলো না ভুল প্রমাণিত হইলো? তাহলে 22 প্রজন্ম দাগ দাও, ইঁদুর দাগ দাও। ওকে, তো এইভাবে হচ্ছে উনি ল্যামার্কের বিরুদ্ধে সমালোচনা করে দিচ্ছে আর কি। এবার আসো বিজ্ঞানী পেইন দাগ দাও। উনি ড্রসোভিলা নামক একটা মাছি, নামটা হয়তো একবার শুনছো তাই না? ওই যে কিসের ক্ষেত্রে, হিমোফিলিয়ার ক্ষেত্রে না ইয়া ছিল, লিথাল জিনের ক্ষেত্রে ছিল, সেমি লিথাল আর সেমি ভাইটাল, কোনটা এটা ছিল? ড্রসোভিলা মাছের লুপ্ত পায়রা না, মানে ড্রসোভিলা মাছের লুপ্ত পায়রা না, সেমি লিথাল জিন ছিল না সেমি ভাইটাল? ওখানেও ছিল, আরেক জায়গায় ছিল। এই যে ড্রসোভিলা মাছের লুপ্ত পায়রা না, সাব ভাইটাল। আচ্ছা, তো উনি যেটা করছে, বিজ্ঞানী পেন ড্রসোভিলা মাছ নিয়ে পরীক্ষা করছে। উনি যেটা করছে উনি উপরে বিজ্ঞানী 22 মানে উনি কয় প্রজন্ম নিয়ে কাজ করছে? 22। উনি 22, উনি আরো বেশি প্রজন্ম, উনি 75 প্রজন্ম নিয়ে কাজ করছে। কি করছে? মাছি ধরে ধরে অন্ধকার ঘরের মধ্যে রেখে দিচ্ছে, অন্ধকার একটা বক্সের মধ্যে। কেন? যে একটা পুরুষ মাছে একটা স্ত্রী মাছের দুইটারে কি করছে, একটা অন্ধকার বক্সে রাখছে, দেন তারা মিলন করছে। মিলন করার পর যে মাছিটা জন্ম নিয়েছে, ওনার উদ্দেশ্য ছিল ওই মাছিটা হয়তো দেখতে পাবে না, কানা হবে, যেহেতু অন্ধকারে ছিল। কিন্তু না, উনি লালন পালন করার পরও যে বাচ্চাগুলো এগুলো অন্ধ জন্মায়নি, এগুলো ঠিকই দেখতে পাইছে, যখন বাসা থেকে বাড়ি গেছে দৌড় দিচ্ছে। বুঝতেছ তো? তেমনি টোটাল উনি কয় প্রজন্ম কাজ করছে? 75 প্রজন্ম, এটা দিয়ে উনি করছে। আচ্ছা, এরপরে আসো, তোমরা তো জানো, তোমরা মহিলা যেহেতু, তোমরা নাক কান ছিদ্র করো না স্যার? এটা ভারতীয় উপমহাদেশ, মানে নর্মালি এশিয়াতে যারা আছে ওরা তো নাক কান ছিদ্র করে, বিভিন্ন কানের ফুল নাকের ফুল পরো না? তো তোমাদের যে নাক কান ছিদ্র করছো, তোমাদের সন্তানের বেলা কি স্যার নাক কান ছিদ্র জন্ম হয়? তোমার আম্মু আব্বু তো না, আম্মুরা যে কান ছিদ্র করছে নাক ছিদ্র করছে, তোমরা কি নাক ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করছো না আবার করা লাগছে? তো এটা দিয়ে তো বোঝা যায় যে বাবা মা থাকলে যে সন্তানের হবে এমন না। আচ্ছা, দেন হচ্ছে মুসলমান ছেলেদের ক্ষেত্রে সুন্নতে খতনা করানো হয় না স্যার? মুসলমান ইহুদিদের ক্ষেত্রে ওদের লিঙ্গের অগ্রভাগে যে টিস্যুটা কেটে ফেলা দেওয়া হয় বা চামড়াটা, ওইটা বলে প্রিপিয়াস। প্রিপিয়াসের পাশে আসবে না, এটা পরীক্ষা নরমালি সেন্সিটিভ বিষয়টার জন্য আসে না। তো প্রিপিয়াস শব্দটা রাখ দাও, ওইটা কেটে ফেলা হলে পরবর্তী প্রজন্মদের কি সুন্নতে খতনা অটোমেটিক হয়ে যায় না? ওইটারও করানো লাগে। তো ওইটাই আর কি। দেন আর কি আছে, ওই যে লেমার্ক বলছিল যে ক্রমাগত ব্যবহার করলে জিনিস কি কি পায়, বৃদ্ধি পায় বলছিল না? উল্টা দেখা যায়, উল্টা ক্রমাগত ব্যবহার করলে উল্টার ক্ষয় হয়। তোমরা যে এই যে হাত পা সারা জীবন ব্যবহার করতেছ, বয়সকালে কি হাত পা আর শক্তিশালী হয় না ক্ষয় হইয়া দেখা তারা হাঁটতে পারে না? তো দেখা গেছে উল্টার কি হয় স্যার, ছোট হয়ে যায়, বড় তো হয় না, উল্টা ছোট হয়। এইগুলো হচ্ছে সমালোচনা। আচ্ছা, এরপরে ওই যে অভাব্য তার প্রয়োজনের তাগিদে যে বলছে যা চায় তাই পায়। এখন তোমার মন চাইছে তুমি আকাশে উঠার আকাঙ্ক্ষা হয়েছে, তুমি আসলে কি আকাশে উঠতে পারবা? সম্ভব এটা কোনোদিন? এগুলো হচ্ছে রিটেনে আসবে আর কি। তো ওইটার উপরে রিটেন ডাব্লিউ লিখে গেল একদম। আচ্ছা, এরপরে আমাদের যে মতবাদ আছে ওইটা হচ্ছে ডারউইনিজম বা প্রাকৃতিক নির্বাচন মতবাদ। তো নাম কি? ডারউইনিজম বা আরেক নাম কি এই মতবাদের? প্রাকৃতিক নির্বাচন মতবাদ। আমরা যখন ল্যামার্কিজম পড়ছিলাম বা ল্যামার্কের মতবাদ পড়ছিলাম, ওখানে উনি বলছিল অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, মানে কেউ যদি অর্জন করে এবং এটা নাকি উত্তরাধিকার সূত্রে একজন থেকে পরবর্তী বংশধর যায়। ডারউইনের কথা কয় নাই, উনি বলছে প্রকৃতি যারা নির্বাচন করবে সেই জিতবে, প্রকৃতি যারা নির্বাচন করবে না সেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। দিন শেষে এটাই সত্য, সত্য কথা এটাই তো স্যার। প্রকৃতি যদি, প্রকৃতির উপরে কারো শক্তি আছে? প্রকৃতি যারা নির্বাচন করে আসলে সেই পৃথিবীর মধ্যে ঊর্ধ্বতন হয়, যোগ্যতম বলে বিবেচিত হয়। আর যে যার প্রকৃতি তোমার বিবেচনা করে না বা চয়েস করবে না, সে কিন্তু বিলুপ্ত ঘোষণা হয়। যেমন ফর এক্সাম্পল ডাইনোসরের নাম শুনছো না? সে প্রকৃতির সাথে পেরে ওঠে নাই, দিন শেষে বিলুপ্ত হয়ে গেছে। যাই হোক, এই বিজ্ঞানীর রবার্ট চার্লস ডারউইন দাগ দাও, উনি হচ্ছে একজন প্রকৃতি বিজ্ঞানী। পুরো নাম দরকার নাই, খালি প্রকৃতি বিজ্ঞানী শব্দটা দাগ দাও, 5 স্টার দাও। প্রকৃতি বিজ্ঞানী শব্দটা দাগ দাও, 5 স্টার দাও। তাহলে প্রকৃতি বিজ্ঞানী ভাষা একটা স্টার দাও। এমসিকিউতে আসবে যে ডারউইন কোন ধরনের বিজ্ঞানী ছিলেন স্যার? প্রকৃতি বিজ্ঞানী। আচ্ছা, এখন আসো, ওনার একটা বই ছিল, বইটার নাম দাগ দাও, অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। বইটার নাম কি স্যার? অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। মানে কি বোঝায়? ন্যাচারাল মানে প্রাকৃতিক বা প্রকৃতি, সিলেকশন মানে নির্বাচন করা, মানে প্রকৃতি নির্বাচন করবে। কে নির্বাচন করবে? প্রকৃতি। অরিজিন অফ স্পিসিস, অরিজিন মানে হচ্ছে তৈরি হওয়া, অরিজিন অর্থ কি? স্পিসিস অর্থ কি? প্রজাতি। মানে প্রজাতি তৈরি হবে কার মাধ্যমে তৈরি হবে? বাই ন্যাচারাল সিলেকশন। প্রকৃতি যারে নির্বাচন করবে সেখানে প্রজাতি তৈরি হবে, প্রকৃতি নির্বাচন না করলে হবে না। আর ওনার মতবাদের নাম তো এটা, বইটার নাম ওইটা ছিল। আচ্ছা, তো আসো পরবর্তীতে তার এই মতবাদের আরেক নাম দাগ দাও, প্রাকৃতিক নির্বাচন মতবাদ, অথবা আরেক নাম তোমরা জানো ডারউইনিজম। ঠিক আছে? এরপরে যে কথাবার্তাগুলো আছে এগুলা বাংলা কথাবার্তা, এগুলো তো কিছু লাগবে না। নেক্সট আসো,
ওনারা নিয়ে কিছু কথাবার্তা লেখা আছে, উনি কোথায় চাকরি করছে, কোথা থেকে কোথায় গেছিল। এখানে একটা জাহাজের নাম লাগে, ডাক দাও HMS বিগল। এই জাহাজের মধ্যে উনি হচ্ছে একজন অবৈতনিক প্রকৃতিবিদ হিসাবে চাকরি হতেছিল, মানে কোনো বেতন ছিল না, ওনার কাজ ছিল যে প্রকৃতি দেখা। সহজ কথায় প্রকৃতিবিদ মানে হচ্ছে প্রকৃতি নিয়ে গবেষণা করা, বাট ওনার কোনো বেতন দিত না। নিয়ে যাইতেছে এটা অনেক কিছু, তুমি ঘুরতে হলে তো টাকা লাগে, উনি তো মাংনা ঘুরতেছে, ওই হিসাবে বেতন দিবে কি? তো উনি কোথায় কোথায় ঘুরছে এগুলো লাগবে না, ঠিক আছে। এই ঘুরতে ঘুরতে দীর্ঘ কত বছর, 5 বছর ধরে উনি বিভিন্ন তথ্য সংগ্রহ করছে, করে তারপর বিবর্তনের মতবাদ দিচ্ছে, এগুলো দাগানোর দরকার নাই। তো এই সব তথ্যের ভিত্তিতে পরবর্তী উনি একটা বই রচনা করছেন, বইয়ের নাম তো আমরা অলরেডি জানি, তাই না? তো এই বই পরবর্তীতে বই থেকে তথ্য নিয়েই ওনাকে ডারউইনের মতবাদ গুলো সংগ্রহ করা হয়েছে। আচ্ছা, এখন যেটা লাগবে আমাদের পরবর্তীতে, যে উনি যে মতবাদ গুলো প্রকাশ করছে ওনার অনুরূপ করে ঠিক হুবহু ওনার মতো করে আরেকজন বিজ্ঞানী মতবাদ প্রকাশ করছে, ওনার নাম দেখো রাসেল ওয়ালেস, এটা 25 খ্রিস্টাব্দ, এটা ভুল করা যাবে না। তাহলে ডারউইনের মতবাদের অনুরূপ মতবাদ কোন বিজ্ঞানী প্রকাশ করছিল? রাসেল ওয়ালেস। এই জন্য দুইটাই যেতে একই রকম, এই জন্য ডারউইনবাদের আরেক নাম ডারউইন ওয়ালেস মতবাদ 25 খ্রিস্টাব্দ। কেন? কারণ দুইজন বিজ্ঞানী এখানে, এই জন্য এই মতবাদ আরেক নাম কি? ডারউইন ওয়ালেস মতবাদ। এখন এক নাম কি আসে যে ডারউইন যে মারা গেছিল, কত সালে মারা গেছে আমরা তো জানি, বায়োলজিতে সাল লাগেই না, কিন্তু মারা যে গেছিল ওনাকে কার সাথে কবর দেওয়া হয়েছিল? ওনাকে দেওয়া হয়েছিল বিখ্যাত বিজ্ঞানী নাম কি? নিউটন। 25 খ্রিস্টাব্দের ওনার কবরের পাশে ওনাকে সমাধিস্থ করা হয়েছে। এটা হচ্ছে কি দাস। এবার চলে আসো ডারউইনবাদ বা ডারউইনিজম। অলরেডি আমরা জানি যে কয়জন মিলে করছিল এটা, স্যার ডারউইন এবং ওয়ালেস। এখন এখানে কিছু পেজ আছে, নিচে দেখো একটা বক্স দেওয়া আছে, দেখছো? এখানে কিছু লেখা আছে, দেখো ঘটনা প্রবাহ সিদ্ধান্ত পাইছো? তো ঘটনা প্রবাহ কয়টা দেওয়া আছে দেখো তো? 6টা। সিদ্ধান্ত কয়টা দেওয়া আছে? 3টা। 3টা, তাই না? তারপরে আরেকটা আছে হচ্ছে, খেয়াল করো, ভিত্তি দেওয়া আছে 2টা। ভিত্তি কয়টা? তাহলে ভিত্তি শব্দ বলতে 2টা পাশে স্টার দিয়ে রাখবে। তাহলে ডারউইনবাদ বা ডারউইনিজমবাদের মতবাদের ভিত্তি কয়টা? 2টা। আসতেছে ভিত্তি 2টার নাম কি? 1 নাম্বার পয়েন্ট, যে জীবজগতের যে ঘটনাগুলা ঘটে, তুমি যখন বাইরে মানে ধরো আন্দোলনের সময় যখন বাইরে যাইতা, তোমরা বিভিন্ন ধরনের ঘটনা দেখতা না, এই ঘটনাগুলোর পর্যবেক্ষণ করবা, তাহলে ঘটনা পর্যবেক্ষণ শব্দটা রাখবা। তাহলে ভিত্তি কয়টা? 2টা। 1 নাম্বার তুমি বাইরে হইবা, বাইরে হইয়া বাইরে যা করতেছে এটা কি করবা? চোখে দেখবা, মানে কি করবা? পর্যবেক্ষণ। 2 নাম্বার যা দেখছো এই জিনিসটা হচ্ছে মানুষের মধ্যে প্রকাশ করবা, তার মানে হচ্ছে একটা ফলাফল প্রকাশ। এটা হচ্ছে ওনার ভিত্তি, কিছু দেখছে এটা মানুষের মধ্যে প্রকাশ করছে। তাহলে ডারউইনবাদের ভিত্তি কয়টা স্যার? 2টা। উনি কিছু জিনিস দেখছে, দেখে এটা প্রকাশ করছে। ইফতি একটু চাপো। তাহলে ভিত্তি কয়টা বললাম স্যার? ডারউইনবাদের ভিত্তি কয়টা? 2টা। জীবজগতে যে ঘটনাগুলো দেখছে এগুলোর কি করছে স্যার? পর্যবেক্ষণ। 2 নাম্বার ওই ঘটনাগুলোর ফলাফল কি নিজের কাছে রেখে দিয়েছেন? প্রকাশ করছে। ওকে, গেল। এখন পরবর্তীতে আমার এখানে কিছুই লাগবে না, এরপর আমার যেটা লাগবে ডারউইনবাদের ঘটনা প্রবাহ, মানে ঘটনা কি কি ঘটে, ওনার মতবাদের মধ্যে কি কি ঘটনা ঘটে। তো ঘটনা প্রবাহ কয়টা স্যার? 6টা। লেখো। আর সিদ্ধান্ত কয়টা স্যার? 3টা। এই পড়াটা তোমার সবচেয়ে বেশি প্যাচ লেগে যায়। যে ভিত্তি ছিল কয়টা স্যার? ডারউইনবাদের ভিত্তি কয়টা? ভিত্তি ছিল 2টা। সিদ্ধান্ত কয়টা? সিদ্ধান্ত হচ্ছে 3টা। বাট ঘটনা প্রবাহ কয়টা? 6টা। এমসিকিউতে আসলে তোমার মাথা এমনি খারাপ হয়ে যাবে। 2টা, 3টা, 4টা, 6টা দিলে মাথার কাজ করবো তোমার? একটা সহজ টেকনিক দিয়ে দিই এটার জন্য। ভিত্তি শব্দের মধ্যে অক্ষর কয়টা? তাহলে ভিত্তি 2টা। সিদ্ধান্ত যুক্তবর্ণ বাদ দিয়া সিদ্ধান্তের মধ্যে অক্ষর কয়টা আছে? তাহলে সিদ্ধান্ত 2টা। ঘটনা প্রবাহের মধ্যে অক্ষর কয়টা আছে? ঘটনা প্রবাহ 6টা। আর কি লাগে? আর কোনোদিন বলবে জিনিসটা? তাহলে এভাবে সবসময় পড়াশোনার চেষ্টা করবে, একটু টেকনিক খাটায় মনে রাখার জন্য, ঠিক আছে? তাহলে ঘটনা প্রবাহ 6টা, ভিত্তি 2টা, সিদ্ধান্ত কয়টা? ভিত্তি 2টা অলরেডি আমরা জেনে গেছি, কি চোখে কিছু দেখবা, তার মানে ঘটনা পর্যবেক্ষণ, দেন এটা মানুষের মধ্যে ফলাফলটা কি করবা? প্রকাশ করবা। এটা ছিল কি আমার ডারউইনবাদের ভিত্তি, তাই না? ফলাফল প্রকাশ আর হচ্ছে ঘটনা পর্যবেক্ষণ। এখন আসো ঘটনা প্রবাহ যে 6টা, ওই 6টা কি, আর সিদ্ধান্ত 3টা, এই 3টা কি? এই 6টা কিন্তু আমার রিটেনে লেখা লাগবে, কথা বুঝতে পারতেছ? আর এগুলো এমসিকিউ দিয়ে দেয়, নিচের কোনটা ডারউইনবাদের সিদ্ধান্ত নয়, নিচের কোনটা ডারউইনবাদের সিদ্ধান্ত। আচ্ছা, তাহলে 1 নাম্বার পয়েন্ট যেটা বলছে বংশবৃদ্ধির উৎস, নাম কি স্যার? বংশবৃদ্ধির উৎস। তাহলে আমরা শুরু করলাম এটা দিয়ে, এটা নিয়ে কোনো কথা নাই, শুরু করলাম এটা দিয়া যে কোনো একটা প্রাণী মানে খুব বেশি বেশি বংশবৃদ্ধি করতেছে, বাচ্চা অনেক বেশি জন্ম দিতেছে। তাহলে এটার ফলে কি ঘটতে পারে? বাচ্চা যখন বেশি জন্ম দেয় তখন খাবারের অভাব দেখা দিবে না দিবে না? অবশ্যই দিবে। জায়গা কি পাবে থাকার জন্য, নাকি জায়গার অভাব দেখা দিবে? তার মানে প্রথমটা আমরা চয়েস করে নিলাম, প্রথমটা শুরু করলাম এটা দিয়ে যে বংশবৃদ্ধি বেশি বেশি করতেছে। তাহলে ওইটার ফলে কি ঘটতে পারে? খাদ্য এবং বাসস্থানে কি দেখা দিবে? যখনই খাদ্য বাসস্থানে সীমাবদ্ধ দেখা দিবে তখন কি ভাই ভাই লড়াই লেগে যাবে না স্যার? দেখো না গ্রামে অঞ্চলে লেগে যায় না? তার মানে 3 নাম্বার পয়েন্ট হবে সংগ্রাম শুরু হবে তাদের মাঝে। কি শুরু হবে স্যার? সংগ্রাম, জীবন সংগ্রাম। আচ্ছা, তো জীবন সংগ্রাম যখন শুরু হবে তখন তুমি চিন্তা করো, 2জন মানুষ যখন ঝগড়া লাগে 2জনে কি জিতেন? 1জন জিতবে। তো একজনের ক্ষমতা অবশ্যই বেশি। তো এর মধ্যে পরিবৃত্তি শব্দটা মানে হচ্ছে যে
তোমার অভিযোজন মানে নেওয়ার ক্ষমতা, এর মধ্যে একজনের মানে নেওয়ার ক্ষমতা কম থাকবে না বেশি থাকবে? বেশি। তার অসীম ক্ষমতা থাকবে। তো তার ক্ষমতা বেশি থাকার কারণে সে জিতবে না হারবে? জিতবে। তখন তাকে বলা হয় যোগ্যতম ঊর্ধ্বতন, মানে যোগ্য। সে তার ক্ষমতা বেশি, তাহলে সে বেশি যোগ্য। যোগ্য লিখে নিচে থাকবে না উপরে উঠবে? উঠবে, মানে সে জিতবে। আর যার যোগ্যতা কম সে বিলুপ্ত হয়ে যাবে। তার মানে যোগ্যতম ঊর্ধ্বতন। আর প্রকৃতি যে উপর দিকে উঠছে, প্রকৃতি তারে কি করবে স্যার? নির্বাচন। এটা হচ্ছে ডারউইনের ঘটনা প্রবাহ। কয়টা স্যার? 6টা। সিরিয়ালটা একদম সহজ। 1 নাম্বার কি হবে স্যার? বংশবৃদ্ধি বেশি বেশি করে করবে। বংশবৃদ্ধি বেশি করলে খাদ্য আর বাসস্থান সীমাবদ্ধ দেখা দিবে। খাদ্য বাসস্থান সীমাবদ্ধ, তারা লড়াই লাগবে একজনের সাথে আরেকজন। আর লড়াই লাগলে দেখা গেছে একজনের ক্ষমতা বেশি থাকবে আর একজনের ক্ষমতা কম থাকবে। যার ক্ষমতা বেশি সে জিতবে। জিতলে সে কি করবে স্যার? উপর দিকে উঠবে, তেমন যোগ্যতম ঊর্ধ্বতন। আর প্রকৃতি ঠিক তারাই নির্বাচন করে, যার ক্ষমতা বেশি। প্রকৃতি কারে নির্বাচন করে? তারই। তো এই দুইটা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, ওই দুইটা থেকে আরেকটা সিদ্ধান্ত নিতে পারি, এই দুইটা ঘটনা প্রবাহ থেকে আরেকটা সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্ত টোটাল কয়টা? 3টা। তো এই যে বংশবৃদ্ধির উচ্চ হওয়ার আর খাদ্যর বাসস্থানের সীমাবদ্ধতা, এটা হলে কি ঘটে? সংগ্রাম। সংগ্রাম শুরু হয়। তার মানে এটা থেকে সিদ্ধান্ত নেওয়া যায় জীবন সংগ্রাম। দেন জীবন সংগ্রাম আর পরিবৃত্তির অসীম ক্ষমতা। সংগ্রাম করে যার ক্ষমতা বেশি সে কি হবে? জিতবে। তার মানে যে জিতে তার আমরা কি বলি? যোগ্যতম জয়। কথা কি বুঝতে পারতেছে কিভাবে আসতেছে? ওই 2 ধাপ মিলে একটা। দেন যোগ্যতম উপর দিকে উঠে গেছে, প্রকৃতি তার নির্বাচন করছে। দিন শেষে নতুন প্রজাতি তৈরি হবে। যারা প্রকৃতি নির্বাচন করে সেই তো টিকে থাকে। তো তার থেকে একটা নতুন প্রজাতি তৈরি হইতে পারে। তার মানে তোমাকে সিদ্ধান্ত 3টা মুখস্থ রাখতে হবে, প্যাচ লাগানো যাবে না। দেখো, জীবন সংগ্রাম প্রথম সিদ্ধান্ত, এটা মূলত 3 নাম্বার ঘটনা প্রবাহটা, তাই না? দেখো তো এই লেখাটা সেম কিনা। তারপর যোগ্যতম জয়, এটা হচ্ছে দ্বিতীয় সিদ্ধান্ত, এটা মূলত 5 নাম্বার লেখাটা। দেখো, যোগ্যতম ঊর্ধ্বতন, যোগ্যতম জয়। আর এটা নতুন একটা শব্দ আর কি। একটু তো প্যাচ থাকবেই। কথা বুঝতে পারতেছ? তাহলে ভিত্তি কয়টা আবার বলতেছি? 2টা। ঘটনা প্রবাহ কয়টা? 6টা। আর সিদ্ধান্ত কয়টা? 3টা। আমার এই টেনে তখন আসবে যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ ব্যাখ্যা করো বা ডারউইনবাদ মতবাদ ব্যাখ্যা করো, তখন তোমার এই ঘটনা প্রবাহগুলো নিয়ে লেখা লাগবে। প্রত্যেকটা ঘটনা প্রবাহ নিয়ে তোমার বিস্তারিত লেখা লাগবে। বিস্তারিত বলতে কি, 6টা ঘটনা প্রবাহ নিয়ে তো তোমার 6 পেজ লিখবে না, তুমি তো রচনা লিখতে আসো না। কয় পেজ? সর্বোচ্চ 1 পেজ লেখা, আরেক পেজের অর্ধেকের সাথে একটু কম। তাহলে প্রত্যেকটা নিয়ে কয় লাইন করে লিখবে? 2 লাইন অথবা 3 লাইন। এখন আমরা দেখি তারা নিচে কি লিখছে। অনেক পড়া স্কিপ হবে, মানে নাই কিছু। মূল কথা এমসিকিউর জন্য খালি দাগাবা। 1 নম্বর পয়েন্ট গোল দাগ দাও, বংশবৃদ্ধির উচ্চ হার। যদি বংশবৃদ্ধি হয় তাহলে বংশবৃদ্ধির উচ্চ হার, এটা নিয়ে আমাদের কি কি লেখা লাগতে পারে? তো নরমালি প্রাণী যে জন্ম হয় এটা হচ্ছে জ্যামিতিক হারে। দাগ দাও, কি হারে? জ্যামিতিক হার। একটা হচ্ছে গাণিতিক হার আর একটা হচ্ছে জ্যামিতিক হার। গাণিতিক হার মানে কি বোঝায় আমি সহজ কথা বলি। একটা বংশে জীব প্রাণী আছে, মানুষ আছে 2 জন, পরবর্তী বংশে মানুষ হচ্ছে 4 জন, এরপরের বংশ হয়েছে 6 জন, এরপরের বংশ হয়েছে 8 জন। কয়জন কয়জন করে বাদ 2 জন। এটা বলে গাণিতিক হার। জ্যামিতিক হার মানে হচ্ছে 2 জন, 2 জন থেকে হচ্ছে 4 জন, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32। আমার বারবার কি 16 থেকে 4 থেকে 32 না আরো বেশি, 16 থেকে 32 না আরো বেশি হয়ে যাবে। ফর এক্সাম্পল ধরো তোমার বাবা হচ্ছে 1 জন, হ্যাঁ, তোমার ওই এক বাবা থেকে তোমরা 4 সন্তান। কয়জন সন্তান? 1 জন, 2 জন, 3 জন, 4 জন। এখন এই ঘরে আবার 4 জন সন্তান, 1 2 3 4। এই ঘরে আবার 4 জন, 1 2 3 4। তাহলে দেখো তো পরবর্তী এই বংশে মানুষ ছিল 1 জন, এই বংশ হয়েছে 4 জন, আর এই বংশে 4 জন না 16 জন হয়ে গেছে। কারণ এখানেও 4 জন, এখানেও 4 জন, এখানেও 4 জন, এখানেও 4 জন। পরে এটা তো এই যে 4 জন, প্রত্যেকের ঘরে যদি আবার 4 জন করে হয়, বুঝো তো মানুষ কেমনে বাড়তে থাকবে। বুঝতে পারতেছো কাহিনীটা কি হয়? তার মানে এখানে কি প্রাণী আস্তে আস্তে সংখ্যা বৃদ্ধি করে না, খুব দ্রুত গতিতে সংখ্যা বৃদ্ধি হয়। কারণ প্রত্যেকটা সন্তানের ঘরে তো আবার সন্তান হতে পারে। তো এটাই বলছে যে জ্যামিতিক হার। তো এটা পাশে স্টার দিয়ে রাখা, জ্যামিতিক হারে সংখ্যা বৃদ্ধি পায়। তো এরকম একটা এক্সাম্পল দিছে যে উদাহরণস্বরূপ স্যামন মাছ। দেখো কি মাছ? ইংরেজিতে লেখা আছে স্যালমন মাছ, বাংলায় লেখা আছে স্যামন মাছ। তো ওই মাছ নাকি 1 ঋতুতে দেখো 2,80,00,000 ডিম, এটা পাশে স্টার, এটা এমসিকিউতে আসে। এমসিকিউতে আসে কি যে একটা স্যামন মাছ 1 ঋতুতে কত লক্ষ ডিম পারতে পারে স্যার? 2,80,00,000 ডিম পারতে পারে। তো নর্মালি যদি ওই সবগুলো ডিম যদি পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হইতো, তাহলে বুঝতো যে 1 বছরে দেখা গেছে কি হইতো, পুরো পৃথিবী স্যামন মাছ দিয়ে ভরে যেত। হইতো না স্যার? কিন্তু আসলে সবগুলো ডিম কি ফুইটা বাচ্চা বের হবে? হইলেও সবগুলো কি বেঁচে থাকবে? না, আসলে এটা বাস্তবে সংগঠিত হয় না। ডিম পাড়াতে গুলো ঠিক আছে, বাট সবগুলো কি নতুন স্যামন মাছ হইতে পারে না। তো এই বংশবৃদ্ধির উচ্চ হারে কথাটা একবার একটা উদাহরণ দিয়ে দেবে, আর কিছু লাগবে না। আবার খাদ্য এবং বাসস্থানের সীমাবদ্ধতা। তো খাদ্য বাসস্থান সীমাবদ্ধতা দেখালে সংগ্রাম শুরু হবে, একজন মারামারি লাগবে, এগুলাই। এটার ভিতরে তুমি নিজে পড়ো, ভিতরে লেখার কিচ্ছু নাই, বাট রিটেনে কিন্তু ঠিকই লিখতে হবে। আমার কথা বুঝতে পারতেছ? এমসিকিউর জন্য এখানে কিছুই নাই। এবার আসো কি সংগ্রাম স্যার? যখন খাবার আর বাসস্থান সীমাবদ্ধ দেখা যাবে, তারা একজনের সাথে মারামারি লাগবে, এটার কি বলবো আমরা? জীবন সংগ্রাম। কিন্তু এখানে কিছু লেখা নাই, বাট পরবর্তী যে সংগ্রাম 3 ভাবে সংগঠিত, এটা লেখা আছে। একদম 3 ভাবে সংগ্রাম কয়ভাবে হয় স্যার? 3 ভাবে। এটা তোমার রিটেনে লিখতেই হবে, এটা রিটেনে না লিখলে নাম্বার পাবা না।
কারণ তোমার এখানে লেখার মতো নাই কিছু, তুমি যদি আবার মেইন জায়গাটা না লেখো তাও কেমনি হবে। তো ক নাম্বার সংগ্রাম কয় প্রকার বললাম? এক নাম্বার যেটা দেওয়া আছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম। কি অন্ত মানে কি ভিতরে, আর আন্ত মানে হচ্ছে বাইরে। তো তোমার কলেজের দুইটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের মধ্যে ধর একটা খেলার প্রতিযোগিতা রাখা হয়েছে, এটা হচ্ছে অন্ত প্রতিযোগিতা। আর ধরো তোমার কলেজ আর বাইরে অন্য একটা কলেজের সাথে প্রতিযোগিতা, এটা আমরা বলি আন্ত প্রতিযোগিতা। তো অন্তঃপ্রজাতিক সংগ্রাম মানে হচ্ছে একই প্রজাতির দুইটা প্রাণীর মধ্যে সংগ্রাম, মানুষে মানুষে লড়াই, গরুতে গরুতে লড়াই, ভাগে ভাগে লড়াই, এটা আমরা কি প্রজাতিক সংগ্রাম বলি? তাহলে একই প্রজাতির শব্দটা থাকতো, এটা পাশিষ্ঠা একই প্রজাতি। এক্সাম্পল কি, ওই যে বট গাছের নিচে কি স্যার, বট গাছের স্যার একটা দুইটা হয় না, অনেকগুলো চারা হয়। সবশেষে কি স্যার, ধর একটা বট গাছের নিচে 1000টা বট গাছের ছোট ছোট চারা, তোমার কাছে মানে 1000টা বট গাছে বড় হয় না? দিনশে দুইটা তিনটা বট গাছ বড় হইতে পারে, বাকিগুলো থাকে না মারা যায়? মারা যায়। ওইগুলোর মধ্যে সংগ্রাম এটাই বলে। তো এটার আরেক নাম দেখ, স্বপ্রজাতিক সংগ্রাম। কি সংগ্রাম? স্ব মানে নিজের প্রজাতির সাথেই সংগ্রাম করবে। আচ্ছা, এবার চলে আসো, আর কিছু লাগানোর দরকার নাই। দেন আসো আন্তঃপ্রজাতিক সংগ্রাম। কি সংগ্রাম? আন্ত মানে হচ্ছে এক প্রজাতি না দুইটা ভিন্ন প্রজাতি। যেমন মানে তোমরা বলছো না ভাগে মহিষে লড়াই, ভাগে একটা প্রজাতি, মহিষ আর একটা প্রজাতি, এই যে সংগ্রাম, এটা আমরা কি সংগ্রাম বলি? ধরো ওই যে ব্যাঙ পোকা খাই ফেলে, ব্যাঙের সাপ খাই ফেলে, সাপের কে খায়? চিল খাই ফেলে, এটা বলে আমরা আন্তঃপ্রজাতি। আচ্ছা, তো কোনো দুইটা বা ততোধিক প্রজাতির শব্দ থাকবে, যে কোনো দুইটা অথবা ততোধিক প্রজাতির মধ্যে সংগ্রাম, এটা আমরা কি বলি? আন্তঃপ্রজাতিক। আরেক নাম দেখো বিষম প্রজাতি, এটা বা সিস্টার দাও, ব্র্যাকেট দাও, কাকে বলে? তাহলে দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম আমরা বলি আন্তঃপ্রজাতিক সংগ্রাম বা বিষম প্রজাতির সংগ্রাম। এক্সাম্পল কি স্যার? সিম্পল, এগুলো ইচ্ছা করলে দাগাইতে পারো, তোমার ইচ্ছা না করলে নাও দাগাইতে পারো। ওই যে কীট পতঙ্গ, ব্যাঙ কারে কি ভক্ষণ করে? কীট পতঙ্গ। কীট পতঙ্গের কে, ব্যাঙের আবার কে ভক্ষণ করে? সাপ। সাপের আবার কে খায়? ময়ূর, তাই না? এই আর হইছে, গেল। এখন আসো, এখানে একটা কথা আছে, এটা কেউই খেয়াল করে না, কেউ দাগাইও তোমার দিবে না। এখানে একটা সম্পর্ক গড়ে ওঠে, দেখ দাও, খাদ্য খাদক সম্পর্ক। কি সম্পর্ক? খাদ্য খাদক সম্পর্ক মানে কি? অন্তঃপ্রজাতিক মানে কি বলছিলাম স্যার? অন্ত মানে দুইটা একই প্রজাতির মধ্যে সংগ্রাম, তাই না? তো তুমি আমার বলো, মানুষে মানুষে যখন সংগ্রাম করে, মানুষকে মানুষরা খাইয়ে ফেলে মারার পরে, গরু গরু যখন বা ভাগে ভাগে যখন লড়াই করে, ভাগ কি আর একটা ভাগের খায় জীবনে? যেমন দেখছো, ভাগ কিন্তু গরুরে খায়, তাই না? মানুষ কিন্তু মুরগি হাঁস মুরগিরে খাইতেছে, তাহলে মানুষ হাঁস মুরগিরে লড়াই করে তারপর ওরে খাই ফেলতেছে। বাট মুরগি মুরগি লড়াই করলে কিন্তু মুরগি মুরগিরে খায় না জীবন। তার মানে যেটা হইতেছে অন্তঃপ্রজাতি, একই প্রজাতি লড়াই করলে কেউ আরেকজনের খায় না। বাট আন্তঃপ্রজাতি, যে ধরো ব্যাঙ আর হচ্ছে কীট পতঙ্গ যখন লড়াই করছে, তখন কীট পতঙ্গ কে খাই ফেলছে? ব্যাঙ। তার মানে এখানে একজনের খাদ্য আর একজনের খাদক। খাদক কারে খাই ফেলতেছে? খাদ্যরে খাই ফেলতেছে। তো এই জন্য বলে এখানে খাদ্য খাদক সম্পর্ক তৈরি হয়। এমসিকিউ তার খাদ্য খাদক সম্পর্ক তৈরি হয় কোথায়? অন্ত না অন্ত? আন্ত। মনে থাকবে, না থাকলে নাই। এবার চলে আসে পরিবেশগত সংগ্রাম। কি সংগ্রাম? এবার হচ্ছে কোনো প্রাণীর সাথে তুমি সংগ্রাম করবা না, এবার সংগ্রাম করবা তুমি প্রকৃতির সাথে, পরিবেশের সাথে। তোমার বন্যা হয়েছে, তুফান হইতেছে, তারপরে স্লাইকন হইতেছে, ভূমিকম্প, অনাবৃষ্টি, খরা, এগুলোর সাথে লড়াই করতে যায় জীব বিলুপ্ত হয়ে যেতে পারে, পারে না? মারা যাইতে পারে। তো ওই যে পরিবেশের সাথে যে সংগ্রাম, যুদ্ধ, ওইটা আমরা বলি পরিবেশগত। কাকে বলে? ব্র্যাকেট দাও। পরিবেশ যেই, সরি, প্রাণী যে পরিবেশে বসবাস করে, ওখানে প্রতিকূলতার সাথে সম্মুখীন হয়, ওইটা থেকে রক্ষা করার জন্য বা রক্ষা পাওয়ার জন্য যে সংগ্রাম করতে হয়, এটা আমরা কি বলি? পরিবেশ। দাগানোর দরকার নেই, জাস্ট ব্র্যাকেট দিয়ে ফেলো। আচ্ছা, এক্সাম্পল কি এগুলো দাগানো কোনো মানে আছে? যে স্লাইকন টাইকন এগুলা পরিবেশগত সংগ্রাম, তো বুঝতে পারছো। এখন এরকম এক্সাম্পল একটা লাগবে। এক্সাম্পল কি? বরফ যুগ শব্দটা একদম, ম্যামথ নামক একটা প্রাণী ছিল, ওই ম্যামথ প্রাণীটা বিলুপ্ত হয়ে গেছে। এমসিকিউতে আসবে বরফ যুগের কবলে পরে ম্যামথ প্রাণীটা বিলুপ্ত হয়ে যাও, এটা কোন সংগ্রাম? পরিবেশ। এমসিকিউতে এভাবে আসবে, ম্যামথ প্রাণীটা কোন যুগের কবলে পরে বিলুপ্ত হয়েছে? খরা যুগ, বরফ যুগ, কোনটা? বরফ যুগ। অপশন অন্য কিছু দিয়ে দিতে পারে। আচ্ছা, এবার আসো 4 নাম্বার পয়েন্ট, সার্বজনীন পরিবৃত্তি। কি বৃত্তি? 4 নাম্বার ধাপের নাম কি ছিল? পরিবৃত্তির অসীম ক্ষমতা। দেখো তো ঘটনা প্রবাহের মধ্যে পরিবৃত্তির অসীম ক্ষমতা, কিন্তু এখানে কিছু এটা লেখছেন, নামটা একটু চেঞ্জ করে ফেলছে। অর্থাৎ এই নামটা একটু ভালো করে মনে রাখে, কারণ ওইটা ওই ঘটনা প্রবাহ এখানে দেওয়া আছে, চেঞ্জ করে দিছে। আচ্ছা, তো পরিবৃত্তি শব্দটা হচ্ছে মূলত পরিবর্তন বোঝায়। কি বোঝায়? পরিবর্তন বা অভিযোজন ক্ষমতা বোঝায়, বা মিউটেশনও বলতে পারো, দুইটাই একই। তো দেখো, আমি পড়ি, দাগানো লাগবে মূলত এই জায়গায়। দেখো যে পরিবৃত্তি দুই ধরনের, এটা তো কিন্তু পরিবৃত্তি মানে কি বলছে দেখো, বৈচিত্র্যময় পৃথিবীতে কোনো দুটি জীবী হুবহু একরকম, দুইটা প্রাণী কি একরকম না ভিন্ন? ভিন্ন, এটাই তো বললাম পরিবর্তন বা পার্থক্য। এমনকি একই পিতা মাতার সন্তানদের মধ্যে কিছুটা সাদৃশ্য থাকলেও তারা কখনো কয় রকম হয় না? একরকম হয় না, তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে। আর এই পার্থক্য গুলোকে বলা হয় পরিবৃত্তি। তাহলে পার্থক্য শব্দ থাকবে, পরিবৃত্তি থাকবে। প্রকরণ একটু পরে আসবো। অভিযোজন একটা শব্দ আছে,
ওই অভিযোজন মানে খাপ খাওয়ানো। আর এখানে যে শব্দটা ব্যাখ্যা করা হবে, এখানে অভিযোজন পরিবৃত্তি দুইটা শব্দ মিক্স থাকবে, একটু পর যখন ব্যাখ্যায় যাবো তখন বুঝতে পারবা। আচ্ছা, তাহলে প্রাণীর মধ্যে যে পার্থক্য ওইগুলোর আমরা কি বলি? মিউটেশন বা পরিবৃত্তি, অথবা কি বলি স্যার? প্রকট। আচ্ছা, এখন আসো, তো ডারউইন মনে করতেন জীবন সংগ্রামের ফলে জীব দেহে যে পরিবৃত্তি ঘটে তা বংশগতির মাধ্যমে। তো কেন বলছিলাম স্যার তোমার মধ্যে যে পরিবর্তন ঘটবে এটারও তো আমরা অভিযোজন বলি। তো সহজ কথা ধরো, এখন বাংলাদেশ কি স্যার নাতিশীতোষ্ণ বলি না আমরা, যে না গরম না শীত, হঠাৎ করে যদি ঠান্ডা চলে আসে মানে বরফ পড়ে বা তুষারপাত হয়, তুমি কি আর এখন আগের মতো থাকবে না? নিজের পরিবর্তন করা লাগবে। তো নিজের পরিবর্তন করানো মানে তো খাপ খাওয়াই নেওয়া নাকি? খাপ খাওয়াই নেওয়া না? এই জন্য বলছি এখানে পরিবর্তন অভিযোজন দুইটা শব্দে একসাথে আলোচনা হবে। ওইটা তাকানোর দরকার নেই। এখন তোমার যেটা লাগবে পরিবৃত্তি দুই ধরনের, এটা পাশে স্টার দিয়ে রাখো। এমসিকিউতে আসবে পরিবৃত্তি কয় ধরনের? দুই ধরনের। কি কি? দাগ দাও। একটা হচ্ছে ধারাবাহিক পরিবৃত্তি, দাগ দাও। আর একটা হচ্ছে অধারাবাহিক পরিবৃত্তি। পরিবৃত্তি কয় ধরনের স্যার? একটা হচ্ছে ধারাবাহিক আর একটা হচ্ছে, আচ্ছা এরপরে এসে ধারাবাহিক অধারাবাহিক এখান থেকে তাকানোর দরকার নেই, তোমার পরীক্ষা কোনোদিন আসবে না ধারাবাহিক কাকে বলে অধারাবাহিক কাকে বলে। আমি তোমাকে বুঝাই যে ধারাবাহিক অধারাবাহিক মানে। ধরো একটা ব্যক্তি, আচ্ছা আরো সহজ কথা বলি, ধরো একজন লোক সরকারি চাকরি করে, তো ওনার বেতন ধরো 1 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? উনি এখান থেকে খরচ কত? 60,000 টাকা, 40,000 টাকা উনি জমাইতো ফিউচারের জন্য। হঠাৎ করে ওনার বেতন কমে 80,000 হয়ে গেছে। কত হাজার? তোমার কাছে কি মনে? উনি কি আগের মতো 60,000 খরচ করবে না? কমাই উনি 50-এ নিয়ে আসবে, তারপরে জমাবে কত হাজার করে? 30,000। এবং এটা ফিক্সড থাকতেছে। গত 5 বছর ধরে ওনার বেতন ছিল 1 লক্ষ, উনি 60,000 খরচ করতো, বাকি 40,000 জমাইতো। এখন বেতন হয়ে গেছে 80,000। কবে বাড়বে না বাড়বে জানে না। 80,000 এখন উনি ধরে নিছে, 50,000 খরচ করে 30,000 কি করতেছে? জমাইতেছে। তাই একটা কি এটা কি পরিবর্তন হয়েছে না হয় না ওনার? তো এই পরিবর্তনটা কি ওঠানামা করবে না আবার এভাবে 80,000 করে চলতে থাকবে? একটা বেতন যখন 80,000 আসছে, এটা কি 2 দিন পর কি আবার চেঞ্জ হয়ে যাবে? না, অন্তত আবার 1-1.5 বছর চেঞ্জ হইতে সময় লাগবে। তাহলে ওনার পরিবর্তনটা একটা কি পরিবর্তন? ধারাবাহিক পরিবর্তন। একটা সবসময় দেখা গেছে আগামী 1 বছর উনি 50,000 করে খরচা করবে, যখন আবার বেতন বাড়বে তখন উনি বাড়াবে, বা বেতন কমে গেলে আর কমাইতে পারে। বাট একটা সবজি বিক্রেতার কথা চিন্তা করো, ওনার আজকে ইনকাম হয়েছে 1,000, উনি আজকে খরচা করছে ধরো 500 টাকা। কালকে ইনকাম হবে 2,000 টাকা, উনি কালকে খরচা করবে 1,200 টাকা। আরেকদিন ইনকাম হয়েছে 200 টাকা, উনি ওই দিন খরচা করবে 100 টাকা। আরেকদিন ইনকামও করেন, উনি খরচা করে না। করে না এই কাজগুলা? যাদের ইনকাম যে সোর্স একটা ফিক্সড টাকা না, টাকা নষ্ট করে, ওনার খরচাও কি নষ্ট করে। তাহলে ওনার যে পরিবর্তন, এই পরিবর্তনকে নির্দিষ্ট একটা মান মানে নাকি অধারাবাহিক? তাহলে কি বুঝতে পারতেছ যে পরিবর্তন বা অভিযোজন ধারাবাহিক হইতে পারে, অধারাবাহিক হইতে পারে। তো এগুলো দেখানোর দরকার নেই, এখানে আইসা তো এরকম ভাবে ব্যাখ্যা দেয় নাই। আচ্ছা, এখন আমার যে জিনিসটা লাগবে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ডারউইন শব্দ দাগ দাও। উনি পরিবর্তনকে বিবর্তনের প্রয়োজনীয় কাঁচামাল কথাটা বলছে, পাশে স্টার দাও, কাঁচামালের পাশে। এমসিকিউ আসবে বিবর্তনের প্রয়োজনীয় কাঁচামাল কে? পরিবৃত্তি। কে স্যার? পরিবৃত্তি। আর এই কথাটা কে বলছে? ডারউইন। কাঁচামাল মানে কি? মানে যেটা দিয়ে তুমি একটা জিনিস স্টার্ট করবা, তা তুমি একটা বিজনেস করবা, ওই বিজনেসের জন্য যা যা লাগে প্রাথমিক দিকে, ওইটা আমরা কি বলি? কাঁচামাল। যেমন পড়ানোর জন্য ফার্স্ট আমার কি লাগছে? বেঞ্চ লাগছে না, একটা বোর্ড লাগে, একটা কলম লাগে, তাহলে তো পড়ানো স্টার্ট করা যায়। তাহলে এগুলো হচ্ছে পড়ানোর ক্ষেত্রে কাঁচামাল। তো বিবর্তন, বিবর্তন মানে তো কি? একটা প্রজাতি, একটা উপপ্রজাতি, মানে একটা বিশাল পরিবর্তন। এই পরিবর্তনের প্রধান কাঁচামাল কে স্যার? পরিবৃত্তি। বিবর্তনের প্রধান কাঁচামাল কে? পরিবৃত্তি। পরিবৃত্তি মানেও তো কি? পার্থক্য। প্রাণীর মধ্যে যদি পার্থক্য না হয় তাহলে বিশাল ব্যবধান কেমন তৈরি হবে? এবার আসো যোগ্যতম ঊর্ধ্বতন। কি ঊর্ধ্বতন? তাকানোর কিচ্ছু নাই, বাট পয়েন্টটা তো মনে রাখা লাগবে। তো এই যে সংগ্রাম হইলো, তারপরে হচ্ছে পরিবর্তন হইলো, আর এই পরিবর্তনের মধ্যে যে যত বেশি খাপ খাওয়াই নিতে পারবে সেই টিকে থাকবে। এখন ফর এক্সাম্পল, একজন ওই যে আগেরটার মধ্যে একজন ব্যক্তির ইনকাম 1 লক্ষ টাকা, ওনার স্ত্রীর খরচ ছিল 50,000 টাকা। এখন সরকার পতন হয়েছে, ওনারা মানে ইনকাম একবারে নাই, এখন ওনার ইনকাম চলে আসছে 30,000 টাকা। ওনার বউ যদি আগের মতো 50,000 টাকা খরচা করবে ভাই, মানে তোমার কাছে কি মনে হয় ওই ফ্যামিলি আর টিকবে? তোমার পরিবর্তন করতে হবে, নিজের খাপ খাওয়া নিতে হবে। তোমার এখন বর্তমান ইনকাম সোর্স যত, তোমাকে ওইটা অনুসারে মানায় নিতে হবে। তো এই যে নিজের মানায় নেওয়ার যে ক্ষমতা, এটারে আমরা বলি অভিযোজন। তো এখন যে যত বেশি অভিযোজন করতে পারবে নিজের পরিবেশের সাথে, তারে কি হবে স্যার? জয় হবে। এটা আমরা বলি যোগ্যতমের ঊর্ধ্বতন। আর যে পারবে না সে বিলুপ্ত হবে। আর এরকম ভাবে বিলুপ্ত হয়েছিল কে? দাগ দাও, ডাইনোসর। ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছিল, সে ওই যে পরিবেশের সাথে মানায় নিতে পারে নাই। বরফের যোগলের কবলে সেও মারা গেছিল, বোধহয় বরফ নাকি তাপমাত্রার কারণে, বরফের কারণে। আচ্ছা, এবার আসো প্রাকৃতিক নির্বাচন। কি নির্বাচন? আর দিন শেষে যে উপলব্ধি করবে প্রকৃতি তারই নির্বাচন করবে, তাই না? কিন্তু এটার ভিতরে আর লাগানোর কিছু নেই, আমার লাগানো লাগবে না, বাট লিটানে কিন্তু তুমি লিখবা, ঠিক আছে? তাহলে 6টা পয়েন্ট লিখতে পারবে না স্যার? ওকে, নেক্সট চলে আসো। ডারউইনবাদ। তো ওনারও তো কিছু সমালোচনা থাকবে, বুঝোই, যে যতই ভালো কাজ করুক না কেন সমালোচনা আসলে পিছু ছাড়ে না। আর সমালোচনা না করলে তুমি জীবনে উপরে উঠতে পারবা না। তোমার পিছনে
সত্যি কথা, তুমি যদি দেখো যে তোমার পিছনে কেউ লাগছে, তাহলে তুমি মনে করো তুমি আসলে উপর দিকে উঠতেছো। যদি দেখো না তোমার কোনো বাধা নাই, স্মুথলি পার হইতেছো, তারপরে তুমি আসলে এক জায়গায় না এক জায়গায় আটকা পড়বা, যাইতে পারবা না। এই জন্য কিছু সমালোচক পিছনে থাকা দরকার আছে। আচ্ছা, তো ডারউইনবাদের সমালোচনা কিন্তু এটা লাগে না। সমালোচনা লাগে কারটা? ল্যামার্কেরটা। ডারউইনের যৌক্তিক দিকে বেশি, সফলতায় বেশি, ওনার দুর্বলতার দিক খুব কম। তা কোনোদিন আমি দেখিনি এটা আসতে, চাইলে তুমি পড়তে পারো। তো যৌক্তিক দিক ডাব্লিউ কে উল্লেখ দিতে পারো, আসলে রিটেনে আসবে আর কি, এমসিকিউ এখানে আসার মতো কিছু না। কি দাগানোর দরকার নেই, দেখো আমি পড়ি। ডারউইনবাদের মূল বক্তব্যগুলো অনেকাংশই কি স্যার বাস্তব। জীবন সংগ্রাম, বংশবৃদ্ধির উত্তর, এগুলো কি অবাস্তব জিনিস? পিঁপড়া দেখা গেছে লক্ষ লক্ষ পিঁপড়া জন্ম দিতেছে, এবং একটা সাথে একটা ঝগড়া লাগতেছে না, এগুলো বাস্তব জিনিস। দেন বিবর্তনের ব্যাখ্যা প্রসঙ্গে আজ পর্যন্ত যেসব প্রমাণ পাওয়া গেছে তা ডারউইনবাদের সমর্থক। এগুলাই অতীতের অনেক বিশাল বিশাল দেহি জীব, বড় বড় জীব, ডাইনোসর অনেক বড় একটা জীব ছিল না? ওই জীবগুলা স্যার জীবনের সাথে সংগ্রাম করতে পারে নাই, প্রকৃতির সাথে সংগ্রাম করতে পারে না, কি হয়ে গেছে? বিলুপ্ত। অভিযোজন, অভিযোজন মানে কি? খাপ খাওয়ায় না। যারা খাপ খাওয়াইতে ব্যর্থ হয়েছে তারা কি হয়েছে স্যার? বিলুপ্তি হয়েছে। এবং ডারউইন এই কথাটা বলছে। আর প্রকৃতিতে একই প্রজাতির দুইটা জীব কখনো কয় রকম হয় না? একরকম হয় না। এটা আমরা কি বলছি? পরিবৃত্তি বা পার্থক্য বলছিলাম না? তাহলে এই কথাগুলো তো মানে, তার মানে না কোনটা? অযৌক্তিক দিক। এটা এমসিকিউর জন্য আসতে পারে, অযৌক্তিকটা। যৌক্তিক সবাই পারবে। কি বলছে জীবন সংগ্রামে? উনি বলছে যোগ্যতম কি ঊর্ধ্বতন, মানে যারা যোগ্যতম তারা কই ওঠে? উপর দিকে ওঠে। বাট এটা কিভাবে হয়? এটার কারণে কিভাবে প্রকরণ তৈরি হয়? প্রকরণ মানে বুঝো নতুন প্রজাতি। কি প্রজাতি? নতুন প্রজাতি। তো নতুন প্রজাতি কেমনি তৈরি হয় এই কথাটা ব্যাখ্যা উনি দেয় নাই। উনি বলছে যোগ্যতম ঊর্ধ্বতন হয়, হওয়ার ফলে একটা নতুন প্রজাতি তৈরি হবে। কেমনে হয় এটা বলে নাই। আচ্ছা দেন আসো, জীব জগতের সকল নির্বাচনে কি নির্বাচন না? সকল নির্বাচন কিন্তু আবার প্রাকৃতিক নির্বাচন না। হ্যাঁ, এটা একটা গোলদার দিয়ে রাখ। সকল নির্বাচন কি নির্বাচন না? প্রাকৃতিক নির্বাচন। ফর এক্সাম্পল, এখন একজন হইতেছে ভোটে দাঁড়াবে, ঠিক আছে, এমপি হবে বা নির্বাচনে দাঁড়াবে, কেন ওকেই আসলে মানে ভোটে জিতবে না জিতবে না এটাকে প্রকৃতি নির্বাচন করবে? প্রকৃতি বলতে আবার আল্লাহ তাআলাকে বলতেছেন, সব তো আল্লাহ তাআলার হাতে, তোক দিতে সব আল্লাহ তাআলা। মানে ওটা কি পরিবেশ, আশেপাশের পরিবেশ নির্বাচন করবে? আজকে আবহাওয়া কতটুক, আজকে জলবায়ু কেমন, বৃষ্টিপাত কতটুক, এটার উপর ডিপেন্ড করতেছে না। এই জন্য বলছে সব নির্বাচন প্রাকৃতিক নির্বাচন না। আচ্ছা, তো প্রাকৃতিক নির্বাচন কোন জীব দেহে নিষ্ক্রিয় অঙ্গের, নিষ্ক্রিয় অঙ্গের ব্যাখ্যা করতে পারে না। নিষ্ক্রিয় অঙ্গ আমাদের সামনে সামনে 2 পেজ পরে দেখো, যদি তোমাকে দেখাই 2 পেজ না 1 পেজ পরে দেখো, 477 নম্বর পেজে আছে নিষ্ক্রিয় অঙ্গ সমূহ। পাইছো একটা পয়েন্ট? তা আমাদের দেখে কিছু কিছু অঙ্গ আছে যেটা আমাদের কোনো কাজেই লাগে না, ওইগুলো আমরা বলি নিষ্ক্রিয় অঙ্গ। কি অঙ্গ স্যার? যেমন স্যার আমাদের কানের মধ্যে মাংস আছে না নাই? তা আমরা জানি আমরা সব পেশি নড়াচড়া করতে পারি। কানের পেশি আছে কিন্তু কানের পেশি আমরা নড়াচড়া করতে পারি। ইচ্ছা করলে তুমি কান নাড়াইতে পারবা না, কিন্তু গরু কিন্তু কান নাড়ায়। তারপরে গরুর যে পেশি এগুলো কিন্তু ঐচ্ছিক পেশি, কানের পেশি। বাট আমাদের এখানে কানের মধ্যে এই কানে 3টা পেশি আছে, এই কানে 3টা পেশি আছে, বাট আমরা কান নাড়াইতে পারি। কানের পেশি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। কি অঙ্গ স্যার? কথা কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, কেউ কেউ এটা খুব রেয়ার হইতে পারে, খুব রেয়ার। এরপর মানে গালে চাপা দিয়া? চাপা দিয়া তো না, তুমি চাপা নাড়াচ্ছ না, এটা সাহায্য চাই না, কান নাড়াবা কেন? পারবা না। এটা না, এটা না নাড়লে তুমি সব এটা নাড়াবি, নড়বি। আচ্ছা, তো নিষ্ক্রিয় অঙ্গের ব্যাখ্যা করতে পারে। নিষ্ক্রিয় অঙ্গ নিয়ে নিষ্ক্রিয় অঙ্গ রিটেনে আসে, নিষ্ক্রিয় অঙ্গ গুলা লিখো। তো এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো আর কি। আচ্ছা, তো ডারউইন যে কোনো ধরনের প্রকরণ বা পরিবৃত্তিকে কি মনে করতেন? বংশগত। শব্দ রাখবে। তো উনি বলতো যে কোনো পরিবর্তনই হচ্ছে বংশগত। যে কোনো পরিবর্তন কই থেকে আসে? পিতামাতা থেকে আসে। কিন্তু আমরা জানি স্যার যে কোনো পরিবর্তন বংশগত না, কেবলমাত্র যেগুলো জনন কোষে সংঘটিত হয় এগুলোই বংশগত, তাই না স্যার? ধর আমার দেহ কোষের যে বৈশিষ্ট্য, এগুলো কি স্যার আমার সন্তানের মধ্যে যাবে? যাবে কখনো? আমাদের কোন বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে যায়? শুক্রাণু আর ডিম্বাণুর যে কোষের বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যগুলো আমাদের থেকে কোথায় চলে যায়? সন্তান সন্ততিতে। কিন্তু স্যার অন্য কোষের বৈশিষ্ট্য কিন্তু সন্তান সন্ততিতে যায় না। কিন্তু ডারউইন মনে করতো যে কোনো ধরনের পরিবর্তনই নাকি কৈকিগত, বংশগত, কিন্তু এটা ঠিক না। আচ্ছা দেন আসো, একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে যে পার্থক্য দেখা যায় তার ভিত্তিতে নতুন প্রজাতির সম্ভাবনা খুবই কম। মানে একই প্রজাতি, ধরো মানুষে মানুষের যে পার্থক্য, আমরা কি সবাইকে দেখতে একরকম না? এক একজন এক এক রকম। এই পার্থক্যের কারণে কি একটা নতুন মানুষের প্রজাতির সৃষ্টি সম্ভব, যেটার মধ্যে হাত 3টা থাকবে? সম্ভব এটা কখনো না। বানর মানুষের মধ্যে যে পার্থক্য, ওইটার কারণে নতুন প্রজাতি আসতে পারে, মানুষের মানুষের পার্থক্যের কারণে হইতে পারে না, খুব কম এগুলাই। কিন্তু আমি তো বললাম এগুলো রিটেনে আসে না। এবার আসো নব্য ডারউইনবাদ বা নিউ ডারউইনিজম। নাম কি? তার মানে বুঝতে পারতেছো ওই যে ডারউইনের যে সমালোচনা করছে, তো ওরা মিল্লা জিল্লা আবার আরেকটা মতবাদ দিয়ে দিচ্ছে আর কি। ওইটা আমরা কি বলি স্যার? নব্য ডারউইনবাদ বা নিউ ডারউইনিজম। আচ্ছা, এখান থেকে ফার্স্ট আমার যেটা লাগবে,
বাইজম্যান শব্দটা একদম পাশিষ্ঠার দাও, উনি হচ্ছে নব্য ডারউইনবাদ মতবাদটা প্রকাশ করছে। শুধু উনি না, ওনার সাথে আরো অনেকগুলো বিজ্ঞানী ছিল, বাট আমার পরীক্ষা এমসিকিউ কি স্যার 10টা বিজ্ঞানী নাম আসবে না, একটা আসবে, তখন ওনার নামটাই আসবে। তাহলে নব্য ডারউইনবাদ বা নিউ ডারউইনিজম মতবাদের প্রবক্তা কে স্যার? বাইজম্যান। আচ্ছা এখন আসো, বাইজম্যানের এখানে মনে আছে আমরা যখন বিবর্তন প্রশ্নে আসছিলাম তখন আমরা একটা শব্দ দাগ দিচ্ছিলাম, জার্মপ্লাজম সোমাটোপ্লাজম মতবাদ, এবং লেখা ছিল বিজ্ঞানীর নাম বাইজম্যান। তাহলে জার্মপ্লাজম সোমাটোপ্লাজম মতবাদ কে দিছে স্যার? বাইজম্যান। এখন মতবাদটা কি এটা তো আমরা জানা লাগবে। আচ্ছা সোমাটোপ্লাজম, প্লাজম মানে তোমরা বুঝি তরল পদার্থ, তাই না? তো নর্মালি হচ্ছে সোমাটোপ্লাজম দ্বারা বোঝা হচ্ছে ওই যে আমার দেহকোষের যে বৈশিষ্ট্য আছে না, এগুলো আমরা বলি সোমাটোপ্লাজম। আর জার্মপ্লাজম মানে হচ্ছে আমার জনন কোষ আছে না, যে জার্ম থেকে জনন আসছে, তো জনন কোষের যে বৈশিষ্ট্য আছে না, ওইটার আমরা বলি হচ্ছে জার্মপ্লাজম। তো এখানে এসে উনি কি কইছে যে জীবের জননাঙ্গে অবস্থিত জনন কোষের মধ্যে থাকে জার্মপ্লাজম। তো প্লাজম মানে তো তরল পদার্থ, নামই তো জার্মপ্লাজম, এটা কোন কোষে থাকবে? জনন কোষে। তাহলে জার্মপ্লাজম থাকে জনন কোষ। আর দেহের বাকি যে কোষ আছে অবশিষ্ট কোষে কোন প্লাজম থাকবে? সোমাটোপ্লাজম। এটা সিম্পল কথা। কারণ কথা কি এখানে শেষ না, তো আরো কিছু কথাবার্তা আছে। এখানে একটা কথা কইছে যে পরিবেশের প্রভাবে সোমাটোপ্লাজমে পরিবর্তন হয়, কিন্তু জার্মপ্লাজমে কোনোদিনও পরিবর্তন ঘটবে না। না ঘটতে পারে, নাও ঘটতে পারে, লেখা আছে, আসলে পরিবর্তন ঘটে না। একদম। তাহলে দেখো স্যার, তোমার এই যে হাত আছে, তুমি হাত দিয়ে কাজ করতে করতে হাতের মধ্যে ঠোসা পড়ে না? পড়ে না? পড়ে যায় না স্যার? তো এটা কোন প্লাজমে পরিবর্তন হয়েছে? তোমার হাত কি দেহকোষ না জনন কোষ? তাহলে দেহকোষে পরিবর্তন হয় পরিবেশের প্রভাবে। কিন্তু শুক্রাণু ডিম্বাণু কোষের যে বৈশিষ্ট্য, তোমার পরিবেশে যা কিছু হয়ে যাক, তোমার শুক্রাণু ডিম্বাণুর মধ্যে জীবনও পরিবর্তন আসবে। তুমি হঠাৎ গ্রাম থেকে শহরে গেছো, তোমার কথাবার্তা পরিবর্তন আসতে পারে না, কিন্তু এর মানে যে এমন যে তোমার শুক্রাণু ডিম্বাণু কোষের মধ্যে পরিবর্তন আসবে, এটা জীবন হবে। এটাই বলছে পরিবেশের ভাবে তোমার দেহ কোষে পরিবর্তন আসলেও জনন কোষে কোনোদিনও পরিবর্তন আসবে না। ওইটার বৈশিষ্ট্য ঠিক ছোটবেলায় যেমন ছিল আজীবন তোমার তেমনই থাকবে, এবং এটাই তোমার সন্তান সন্ততিতে প্রকাশ পাবে। আচ্ছা, তো এটাই বলছে যে কেবল সোমাটোপ্লাজমে সংঘটিত পরিবর্তন বংশগতি লাভে সমর্থ হয় না। কারণ সোমাটোপ্লাজম তো স্যার বংশগতি অনুসরণ করে না, করে কোন প্লাজম? জার্মপ্লাজম। কারণ জার্মপ্লাজম কই থাকে? জনন কোষ। আমরা জানি জনন কোষে বংশগতিতে ভূমিকা রাখে। তো এইটাই, এই কথাটা বলে কি মতবাদ স্যার? জার্মপ্লাজম সোমাটোপ্লাজম মতবাদ। তো নব্য ডারউইনবাদ, তো আমি কি বললাম স্যার, এখানে কি একজন বিজ্ঞানী তথ্যটা দিয়েছেন? অনেকজন বিজ্ঞানী। দেখো বাইজম্যান, হাক্সলে, স্পেন্সার, জর্ডান, হ্যাকেল, দাগানোর দরকার নেই, খালি আমরা একটা নাম মনে রাখবো। নাম কি স্যার? তারপরে ওনারা কি কি বলছে লাগবে না, হুদাই বললাম না, এখানে অনেক কথা। এখন একটা মজার বিষয়, বায়োলজিতে এত এত পড়াশোনা করছো তোমরা, 14টা চ্যাপ্টার পড়ছো এই পর্যন্ত, বা দেখা গেছে 13টা পর্যন্ত পড়া হয়ে গেছে। এতগুলো চ্যাপ্টার যে পড়ছো, আজ পর্যন্ত কোনোদিন আমি বলছি যে সাল মুখস্থ করো? কোনোদিন তোমার আমি একটা সাল দাগাই দিছি বলছি মুখস্থ করো? এই বায়োলজিতে খালি 2টা সাল মুখস্থ করা লাগে, অলরেডি তোমার পিছনে 2টা সাল আছে। এই 2টা সাল ছাড়া বায়োলজি আর কোনোদিন একটা সালও লাগে না। এবং 2টা সাল হচ্ছে বিবর্তনের 2টা মতবাদের সাল, একটা হচ্ছে ল্যামার্কবাদের মতবাদ আর একটা হচ্ছে ডারউইনবাদের মতবাদ। তোমাদের যে পিচ্চিগুলা মানে জুনিয়র গুলা, এইগুলোর অদ্ভুত প্রশ্ন দেখলে খুব হাসি পায়। স্যার সাল লাগবো না, স্যার এটা লাগবে না, স্যার সিলেবাস শেষ হইব নি, স্যার এটা, স্যার আমরা তো 3 মাস পরে পরীক্ষা। আর মানে শুরু করলো না, এখন এগুলো পরীক্ষার কথা কইতেছে, মাথাটা একদম মানে খারাপ করে ফেলছে এগুলো। আচ্ছা জানো, আসো ওই যে কেন জানো কয়দিন পড়ছে? এই ধরো 28 তারিখ থেকে শুরু করে আজকে কয় তারিখ হয়েছে? 18 তারিখ, 20 দিন। বোটানি প্রথম অধ্যায় না? বোটানি প্রথম অধ্যায় মনে আছে তোমরা কয় মাস লাগে পড়াইছিলাম? 3 মাস, তাই না? তো নর্মালি তোমরা পড়াইছি কোন বোর্ডে? হোয়াইট বোর্ডে। তুমি আর বলো হোয়াইট বোর্ডে তাড়াতাড়ি হয় না এই বোর্ডে তাড়াতাড়ি হয়? সিম্পল, কারণ ওখানে নর্মালি তোমার আমি সব দেখাইতে পারতেছি না, এখনো তুমি এখান থেকে তাকাই আমি একটু তাড়াতাড়ি পড়ানো যায়। তো আবার ওখানে 45 মিনিট, এখানে কয় ঘন্টা? 1 ঘন্টা। নর্মালি 1 ঘন্টা না, ওখানে 45 মিনিট, আমি 15 মিনিট দেখা গেছে তোমাদেরকে পড়া ধরি, বা 10 মিনিট পড়া ধরি, তারপর পড়ানো হয় 30 মিনিট 35 মিনিট, এখানে 10 মিনিট পড়া ধরি, বাকি 50 মিনিট পড়ানো হইতেছে। তো ওখানে যদি আমার 1 বছর লাগে না, 1 বছরে আমার যদি 12টা চ্যাপ্টার শেষ করা যায়, এখানে তো আরো আগে শেষ হবে। তো এগুলোরে বোঝাবো কি? এগুলো ডিল হয়ে গেলে এক কথায় নতুন আসছে তো এগুলা তোমার। আচ্ছা দেন আসো, তাহলে 2টা সাল লাগবে, একটা হচ্ছে 1809 সাল, 25 দাও। আর ডারউইনবাদ ঠিক তার 50 বছর পরে হচ্ছে মতবাদ দিচ্ছে, ওইটা হচ্ছে 1859 সাল। কত সাল স্যার? 1859। এখন এই মতবাদ আরেক নাম বলছি আমরা, এগুলো জানি আমরা, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, আর এটা আরেক নাম কি স্যার? প্রাকৃতিক নির্বাচন মতবাদ। এখন দুইজনেই তো 2টা বইয়ের মধ্যে প্রকাশ করছে, বইয়ের নাম 25 দাও, ফিলোসফিক জুলজিক, আর ওনারটা তো জানোই, অরিজিন অফ স্পিসিস বাই ন্যাচারাল সিলেকশন, মিনস অফ বাই ন্যাচারাল সিলেকশন।
এবার আসো মূল প্রতিপাদ্য, মানে কে কোনটা মূল প্রতিপাদ্য, ওই যে ওনার সূত্রগুলো ছিল, একটা সূত্র ছিল না, আর ওনার মূল প্রতিপাদ্য ওই যে কয়টা ধাপ, সরি ঘটনা প্রবাহ ছিল 6টা, ওইগুলাই। ওই যে দেখো স্যার মনে আছে, জীবের সক্রিয় প্রচেষ্টা এবং আঙ্গিক পরিবর্তন, ব্যবহার অব্যবহার এবং অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। তারপরে কি দেওয়া আছে, ওই 1 নম্বর সূত্রের নাম কি ছিল, বৃদ্ধি। বৃদ্ধি কথাটা না লিখে যেখানে আরো 2টা কথা লেখা রাখছে, আর লেখছে এখন আমার পড়া লাগবে, কিছু করার নাই। কি কইছে, অন্তর্নিহিত প্রাণ শক্তি, মানে মানুষের ভিতরে যে শক্তি থাকে। আর বলছে পরিবেশের প্রত্যক্ষ প্রভাব, যে পরিবেশ যদি চায় একটা জিনিস নাকি পরিবর্তন হয়ে যায়, ওইগুলাই। আর ওনারটা কি ছিল, কয়টা ঘটনা প্রবাহ ছিল স্যার, 6টা, ওইগুলাই। তাহলে এমসিকিউতে আসবে যে প্রাকৃতিক নির্বাচনের এটা কোন মতবাদের মূল প্রতিপাদ্য, ডারউইন মতবাদ। ব্যবহার অব্যবহার এটা কোন মতবাদের মূল প্রতিপাদ্য, লেমন। এগুলো আমরা পড়ছি না, তাহলে তুমি মন চাইলে দাগ দিতে পারো, না দিতে পারো। এখন আসো, কেন বৈশিষ্ট্য সৃষ্টি হয় বা নতুন প্রজাতি কেন তৈরি হয়, কেন চেষ্টা করলে নাকি হয়, ব্যবহার করলে নাকি হয়, অব্যবহার না করলে নাকি হয়। অলরেডি আমরা এই শব্দগুলো শুনছি। আর কিন্তু এটা কি স্যার ঠিক, চেষ্টা করলে কি আসলে সবকিছু হয়? আর ওনারটার মূল প্রতিপাদ্য কি স্যার, প্রকরণ। প্রকরণ মানে কি স্যার, নতুন প্রজাতি বা পার্থক্য। এখানে মূলত পার্থক্য তৈরি হয়, পার্থক্যের কারণে প্রকরণ তৈরি হয়। এবার আসো গ্রহণযোগ্যতা, তোমরা অলরেডি বুঝতে পারতেছো কারটা বেশি গ্রহণযোগ্য স্যার, ডারউইনবাদেরটা হচ্ছে গ্রহণযোগ্য বেশি, আর ল্যামার্কেরটা হচ্ছে কম। ওনারটা অনাদৃত পরিত্যক্ত, মানুষ এটা পরিত্যক্ত ঘোষণা করছে, এটা ব্যবহার করে না, এটা নিয়ে পড়াশোনা কম করে। কোনটা নিয়ে বেশি পড়াশোনা করে, ডারউইন।